আমরা প্রথমেই গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পর আমরা সরাসরি ডিপির ওয়েবসাইটে থেকেই আমরা যেতে পারি, অথবা ডিপির ওয়েবসাইট ছাড়াও আমরা যে লিংক আছে ই প্রাইমারি যে আমাদের যে স্কুল সিস্টেমের লিংক আছে সেই লিংকেও ক্লিক করে আমরা প্রবেশ করতে পারি। ডিপির আমরা ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এই ঘরে বসে শিখির যে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোতে আমাদের এপিএসসির লিংকটা থাকতো পূর্বে। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, হয়তো মনে করছেন যে কি ব্যাপার, লিংকটা তো নাই। সেক্ষেত্রে এই সকল এখানে ক্লিক করবেন, করার পরে এই লিংকটা আপনারা পাবেন। সকলে ক্লিক করার পর আমরা আরেকটি ইন্টারফেস পেয়েছি, যেটিতে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন আমাদের এখানে লিংক রয়েছে। এই লিংকের মধ্যে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা 4 নম্বরে যুক্ত রয়েছে। এই 4 নম্বরে আমরা ক্লিক করব। এখন এই 4 নম্বরে ক্লিক করা ছাড়াও যদি আপনারা সরাসরি প্রবেশ করতে চান তাহলে myschool.eis.dp.gov.bd এটা লিখে গুগলে সার্চ দিলে আপনারা এই সরাসরি এখানে প্রবেশ করতে পারবেন। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, এখন আমরা প্রবেশ করেছি যে কিভাবে নিবন্ধন আগে করবেন, অর্থাৎ যে কেউ এই ব্যবহার করার জন্য আগে আপনার নিবন্ধন করতে হবে, তারপরে আপনি প্রবেশ করতে পারবেন। এবং যে কোনো বিদ্যালয়ে আপনি আপনার নিবন্ধন করার পর আপনি যুক্ত হয়ে বিদ্যালয়ের তথ্য এন্ট্রি করতে পারবেন। আমি নিবন্ধনে চলে যাচ্ছি। আমাদের নিবন্ধনের একটি ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস আমাদের রয়েছে, যেখানে রয়েছে ব্যবহারকারীর পূর্ণ নাম বাংলায়। আমরা একটি ব্যবহারকারীর পূর্ণ নাম আমরা লিখছি, এরপরে আমরা ব্যবহারকারীর নাম লিখলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারকারীর পূর্ণ নাম ইংরেজিতে, আমরা ইংরেজিতেও নামটি লিখে ফেললাম। এর পরবর্তীতে এখানে মোবাইল নম্বর, অবশ্যই মোবাইল নাম্বারটি দিতে হবে, এটা ম্যান্ডেটরি। মোবাইল নম্বর আমাদের দেওয়া শেষ হলো। এর পরবর্তীতে আমরা ইমেইল অ্যাড্রেসটি দিব, যে ইমেইলটি আমরা সবসময় ব্যবহার করব ই ব্যবস্থাপনার জন্য, সেই মেইল অ্যাড্রেসটি আমরা এখন দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস কোনোভাবে ভুল করা যাবে না। এরপরে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন, সেটা ইমেইলের যে হতে হবে এমনটি নয়। যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার পুনরায় এখানে যুক্ত করতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বরও দেওয়া হয়েছে। এরপরে দেখেন এই যে স্যার তখন দেখাচ্ছিলেন যে ক্যাপচার যে কোডটি, এই কোডটি এখন আপনাদের এই কোডটি এখানে লিখতে হবে। আমরা সম্পূর্ণ নিবন্ধন ফর্মটি পূরণ করেছি। এর পরবর্তীতে আমি নিশ্চিত, এই কথাটা এখানে ঠিক দেওয়া আছে, এর পরবর্তী আপনারা নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন। আইডিটা কমপ্লিট হয়েছে, হয়তো যে কোনো তথ্য সঠিক থাকলে অবশ্যই নিবন্ধন হবে। মেসেজ আমাদেরকে দিয়েছেন ডিপি থেকে যে ধন্যবাদ, আপনার ব্যবহারকারী নিবন্ধনটি নিশ্চিত করা হয়েছে। অনুগ্রহপূর্বক আপনার প্রদত্ত ব্যবহারকারী ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা সিস্টেমে প্রবেশ করুন। এখন আমি একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, হয়তো কোনোভাবে আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে গেছেন, এমনটি যদি হয় কখনো, তাহলে আপনারা মেইল অ্যাড্রেসটা ব্যবহারকারীর এখানে দেওয়ার পর পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মেইলে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনার মেইলে অটোমেটিক্যালি চলে যাবে। আমরা এই যে ব্যবহারকারীর ইমেল নাম, এখানে আমরা একটা ইমেল আইডি দিয়ে দেবো এবং ওই পাসওয়ার্ডটা এখানে দিলে পরে আমরা প্রবেশ করতে পারবো। আমরা সেটাই দেখি, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং আমার পাসওয়ার্ডটা আগে থেকেই দেওয়া ছিল, পাসওয়ার্ডটা এই জায়গায় লিখে দিবেন। লিখে দিয়ে আপনি প্রবেশ করুন, ক্লিক দিলে আপনি মূল পেজে চলে যাবেন, যেটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড। এটা প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনার এই সুমারি ড্যাশবোর্ড। এখানে উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা নিয়ে বলা হচ্ছে মূল পাতা, তারপর এটা হচ্ছে বিদ্যালয় সুমারি, এটা হলো চাহিদা উদ্বৃত্ত, সেটা হলো বই পাঠ্যপুস্তকের ক্ষেত্রে এটা পাঠ্যপুস্তকের তথ্য। এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে ইমেল আইডিটা আমি ব্যবহার করে লগ ইন করে এই পেজে এসেছি, সেই ইমেল আইডিটা
এরপরে আছে সুমারি ছক ডাউনলোড, সুমারি নির্দেশিকা, তারপরে আছে চাহিদা নির্দেশিকা এবং সাহায্য অপশন। আপনার এখান থেকে ফর্মটা কিছুক্ষণ আগে আজকে প্রথম প্রেজেন্টেশনে যে বলা হয়েছিল যে আপনি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনায় জরিপ ফর্ম পূরণ করতে গেলে আগে একটা ফর্ম সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবেন, পূরণ করে সেই ফর্মটা হাতে নিয়ে দেন আপনি এই সফটওয়্যারের তথ্যটা এন্ট্রি দেবেন। এতটুকুই বিষয়। এখান থেকে আপনি ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। আর নির্দেশিকাও একটা এখানে আছে দেওয়া, এবং এই নির্দেশিকা দেখেও আপনি কাজ করতে পারবেন। এবং এই জায়গায় যে অপশনটা আছে এখানে আপনি আবার যদি লগ আউট করতে চান বা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে পাবেন। এই বিষয় এখানে ড্যাশবোর্ডে যে কয়েকটি বিষয় আছে, আমরা প্রথমটার কাজ করব, যেটা শুরুতেই বলা হয়েছে যে আজকে আমরা শুধু বিদ্যালয় সুমারির উপর কাজ করব, পাঠ্যপুস্তকের কাজটা আমরা পরে দেখব। আমরা দেন বিদ্যালয় সুমারিতে যাব। যাওয়ার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন বিদ্যালয় নিবন্ধন। আপনি এখান থেকে নতুন বিদ্যালয় নিবন্ধন ক্লিক করে যেতে পারবেন। আমরা সেক্ষেত্রে দেখব আরো যদি পূর্বে কোনো কাজ করে থাকেন সেটা এই জায়গায় দেখা যাবে। তো আমরা নতুন বিদ্যালয় নিবন্ধন করব। নতুন বিদ্যালয় নিবন্ধন করার পরে আপনার দুইটা অপশন এখানে দেখবেন। বিভাগ সিলেকশন করে আপনারা যেতে পারবেন। যেমন আমরা যদি বলি যে রংপুর বিভাগে একটা কাজ করব, তারপরে জেলা সিলেকশন করবেন নীলফামারী, এরপরে উপজেলা সিলেকশন করবেন নীলফামারী সদর, এরপরে ইউনিয়ন সিলেকশন করবেন, আপনি ওই উপজেলার যে কোনো একটা ইউনিয়ন সিলেকশন করবেন। তারপরে এলাকা, অর্থাৎ যে এলাকাগুলো আমাদের এখানে দিয়ে দেওয়া আছে এর বাইরে কিন্তু আমরা লিখতে পারবো না, শুধু এখানে লেখার অপশন নাই, শুধু সিলেকশন করা যেতে পারে। এরপরে আপনি গ্রাম সিলেকশন করবেন, তারপরে ক্লাস্টার সিলেকশন করবেন, এরপরে নিবন্ধনের মাধ্যম। এখানে দুটা বিষয় রয়েছে, একটি হলো সুমারির তথ্য আর একটি হলো পাঠ্যপুস্তকের তথ্য। সুতরাং আমরা বিদ্যালয়ের সুমারির তথ্যটাই দিতে পারবো, দিলে পরে আমরা বিদ্যালয়ের তালিকা দেখতে পারবো। এভাবে আমরা যেতে পারবো। অথবা বিদ্যালয়ের যদি ইএমআইএস কোড থাকে এখানে দিয়ে ওই ইমেজ কোডটা দিয়ে বিদ্যালয়ের ধরনগুলো প্রাইমারি স্কুল সিস্টেমের যে ফর্মটি রয়েছে সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। 27 ধরনের প্রতিষ্ঠানের তথ্য এখানে আছে। ইএমএস কোডটা দিয়ে আপনি বিদ্যালয়ের ধরন যদি এখানে দেন তাহলে আপনি ওই বিদ্যালয়টা পেতে পারেন। আপনি যদি মূল তালিকা থেকে নেন তাহলে এই তালিকায় ক্লিক করলে ওই ক্লাস্টারের বা ওই এলাকার বিদ্যালয়ের তালিকাটা আমরা পাবো। এই হলো একটা তালিকা। এখান থেকে আপনি যে বিদ্যালয়টিতে কাজ করবেন সেই বিদ্যালয়টি সুমারি তথ্য হালনাগাদে ক্লিক করলে আমরা পাবো। তো আমরা শুরু করি এখান থেকেই। ধরেন যে বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারী সদর উপজেলা, আর এই বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমরা প্রাইমারি ব্যবস্থাপনার যে জরিপ ফর্মটি আছে এইটি পূরণ করব। তো এখানে আমরা ক্লিক দিই। এরপরে আমরা এ ধরনের একটা ইন্টারফেস পাবো, আমাদের একটা পেজ চলে আসবে। আমি শুরুতে আরেকটি কথা বলে নিচ্ছি যে এই প্রাইমারি বিদ্যালয় ব্যবস্থাপনা, অর্থাৎ এই যে আমরা বার্ষিক বিদ্যালয় জরিপের ফর্ম পূরণ করছি, এটা অনেক আগে থেকে আমরা করে আসতেছি। প্রায় কোনো পাইলটিং হিসাবে 2014 সালে এটা শুরু হয়। এরপর থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রায় 16 সালের দিকে মানে সারা দেশেই এই ফর্মটি পূরণ হয়ে যায়, মানে অনলাইনে এই সফটওয়্যারের মাধ্যমে কাজটা করা হচ্ছে। এখন হলো কিছু কিছু তথ্য আপনার আগে থেকেই দেওয়া আছে। এটা যদি গতবার আমরা যে তথ্যটি দিয়েছি এর কিছু তথ্য এখানে অবশ্যই আছে এবং যেটুকু নাই সেটুকু আমরা দেবো। যাই হোক আমরা প্রত্যেকটা বিষয় একটু দেখবো। প্রথমে যেটা বলি সেটা হলো বিদ্যালয়ে আপনার এখানে যদি আসি, এই তথ্যটি আমাদের পূর্ব থেকেই থাকবে। এরপরে যেটা আছে যে বিদ্যালয়ের কর্মচারী শিক্ষক সংখ্যা, এখানে অনুমোদিত পদ আছে, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রাক প্রাথমিক শিক্ষক, দপ্তরিকাম প্রহরী, এটা হলো আপনার অনুমোদিত পদ। এরপরে আছে সংযুক্ত এবং আপনার হলো এই বিষয়টাতে আপনি যদি কোনো শিক্ষক সংযুক্ত থাকে বা আউট হয়ে যায় সেটা তথ্য এখানে দিতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হলো কর্মরত তথ্যটা এখানে দিবেন। পিআরএল এবং অবসরের কোনো তথ্য যদি থাকে সেটা এই জায়গায় দেওয়া যাবে, এবং মৃত্যু কিংবা ইস্তফা যদি কেউ দেওয়া থাকে তার তথ্যটা আমরা এখানেই দেবো। এরপরে যেটা আসবো সে বিদ্যালয়ের ভবন, কক্ষ, ওয়ার্ডগুলো। এখানে আপনার বিদ্যালয়ের ভবন কটা, এই স্কুলে আমরা দেখতেছি পূর্বেই দেওয়া আছে বিদ্যালয়ের ভবন 2টি, কক্ষ আছে 7টি, ওয়াশ ব্লক এই স্কুলে নাই, যদি ওয়াশ ব্লক থাকে আপনারা এখানে বসাই দিবেন। এরপরে কিছু কোশ্চেনের উত্তর আছে। এই জায়গাগুলোতে আমরা কাজ করার সময় অনেক সময় ট্যাব দিয়ে কাজ করতে পারবেন, যারা কিবোর্ডে কাজ করবেন বা ল্যাপটপের কিবোর্ডে কাজ করবেন সেটা দ্রুত হবে। আমরা ধরে নিলাম প্রাথমিক অবস্থায় আমরা আজকে যাদেরকে শিখাচ্ছি একবারে নতুন যারা এখানে শিখবেন তাদের ক্ষেত্রে এটা একটা একটা করে ধরে আপনারা এখানে ক্লিক দিলেই করে পাবেন। এই যে
আপনার ক্লিক দিলেই অপশনগুলো পাবেন, অপশনগুলো সিলেকশন করে দিবেন। একাডেমিক কার্যক্রম চালু কিনা, সহশিক্ষা কার্যক্রম চালু কিনা, এখানে ক্লিক দিলেই আপনি অপশন পেয়ে যাবেন। এখানে শুধু দিবেন যে শুধু বালক বালিকা থাকতে পারে, সেটা দিয়ে দিবেন। সহশিক্ষা হলে সহশিক্ষা দিবেন, এবং ওই বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক কার্যক্রম চালু রয়েছে কিনা সেটা দিবেন, এবং শিক্ষার মাধ্যম আছে এই জায়গায় যদি আপনি ক্লিক করেন, বা মাধ্যম পাবেন বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি মাধ্যম, ইংরেজি মিডিয়াম, যে মাধ্যমে ওই বিদ্যালয়টি যে মাধ্যমেই পাঠদান করা হয় সেটা এখানে আমাদের পূরণ করে দিতে হবে। এবং প্রধান শিক্ষকের বিষয়ে একটি কথা এখানে বলা হচ্ছে যে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব কিনা, এরকম কিছু কোশ্চেন আছে, হ্যাঁ এবং না, সেক্ষেত্রে আমাদের যা হবে সেটাই আমরা এখানে দিয়ে দেব। তারপরে বিদ্যালয়ের শিফটের সংখ্যা, ওই বিদ্যালয়টি এক শিফটের বিদ্যালয় কি দুই শিফটের বিদ্যালয়, বা যে শিফটেরই হয় না কেন এখানে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আপ এন্ড ডাউন রোতে ক্লিক করে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। বিদ্যালয়ের গ্রেড ঠিক একইভাবে এখানে বিদ্যালয়ের গ্রেড সমূহ দেওয়া আছে। যদি প্রযোজ্য না হয়, যেমন আমরা এই ক্ষেত্রে যেটা বিবেচনা করি, একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আমরা আমাদের যে মূল স্কুলগুলো আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা সেই ক্ষেত্রে বিদ্যালয়ের গ্রেড গুলো নির্ধারণ করে থাকি। এর বাইরেও কিন্তু আমাদের অনেক স্কুল আছে, এনজিও স্কুল আছে এবং কিছু কেজি স্কুল আছে, যেগুলো আমরা গ্রেড নির্ধারণ করার মতো ক্ষমতা বা গ্রেড নির্ধারণের মতো প্রসেস আমাদের কাছে থাকে না। সেক্ষেত্রে আমরা সেখানে প্রযোজ্য নয় অথবা নির্ধারণ হয় প্রযোজ্য নয় এটি দেবো। আবার কোনো কারণে যদি কোনো বিদ্যালয়ে আমরা গ্রেড নির্ধারণ করে না থাকতে পারি, সেক্ষেত্রে আমরা হয়নি এটাও দিতে পারবো। তো এটা একটা বিষয়। এবং গ্রেড নির্ধারণের সাল, এখানে যেমন এই বিদ্যালয়টিতে 2015 সালে গ্রেড নির্ধারণ করা হয়েছিল, সেটি দেওয়া হয়েছে যে 2015 সালে এই বিদ্যালয়টির গ্রেড নির্ধারণ করা হয়েছে। এরপর বিদ্যালয়ের নাম ফলক, বিদ্যালয়ের নাম ফলক আছে কিনা সে তথ্যটি আমরা হানার মাধ্যমে এখানে দেওয়া আছে, এই যে সেটা দেব। তারপরে বিদ্যালয়ের মৌলিক তথ্য প্রদর্শিত আছে কিনা সেখানে, সেটা এই যে হানার মাধ্যমে দেওয়া আছে। বিদ্যালয়টি মডেল স্কুল কিনা সেটা দেওয়া আছে। এবং বিদ্যালয়ের টয়লেট, এখানে বলা হচ্ছে ওয়াশ ব্লক ব্যতীত। আপনারা জানেন যে ওয়াশ ব্লক একটা আলাদা প্রসেস, এবং বিদ্যালয়ের টয়লেট কিন্তু একটা আলাদা। ওয়াশ ব্লক জনস্বাস্থ্যের অধীনে যে আমাদের বিদ্যালয়গুলিতে ওয়াশ ব্লক তৈরি হচ্ছে, এইগুলোর তথ্য আমরা আলাদাভাবেই এই ফর্মেটেই দেওয়া আছে। সুতরাং প্রথম যে তথ্যটা দেব, এটা অনেক সময় ভুল করে থাকি যে ওয়াশ ব্লক এবং টয়লেটটা একসঙ্গে হিসেব করে বসাই দিই, মানে আমরা মনে করি, কিন্তু এখানে না। এখানে আপনি যদি শুধু টয়লেট থাকে সেটা দিবেন, আর যদি ওয়াশ ব্লক শুধু থাকে টয়লেট না থাকে সেক্ষেত্রে এখানে না দিবেন। এটাই হলো, এটা ছিল। এরপরে আছে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা সেটা দিবেন। এই যে পরের কলামে আসি, দেখেন যে আমাদের লেখা আছে যে ওয়াশ ব্লক নির্মিত, যদি না হয় না, আর যদি ওয়াশ ব্লক নির্মিত হয় নির্মাণাধীন, সেটা এখানে দিবেন। আমরা এই জায়গা থেকে এখানে তথ্যটা দিব। নিজস্ব সম্পত্তিতে ভূমি আছে, মানে ভবনটি কিনা, অনেক সময় ভাড়া সম্পত্তি বা ভাড়া ভবনও থাকতে পারে, এই ধরনের স্কুল আমাদের কিছু আছে, সেক্ষেত্রে এটা দিবেন। বিদ্যালয়ের শহীদ মিনার আছে কিনা এই তথ্যটাতে হা না করে দিবেন। বিদ্যালয়টি আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় কিনা, যেসব এলাকায় আমাদের আশ্রয় কেন্দ্র হিসেবে অনেকগুলো বিদ্যালয় তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে এই তথ্যটি প্রযোজ্য, সেটা আমাদের পূরণ করে দিতে হবে। এরপরে যে বিষয়টি আছে, বিদ্যালয়ের কোন কোন শ্রেণীতে পাঠদান করা হয়। আমরা জানি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে প্রাক প্রাথমিক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিছু স্কুল আছে, এবং বাকিগুলো প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এই বিষয়গুলো আমরা সেখানে হানার মাধ্যমে তথ্যগুলো দিয়ে থাকবো। এবার প্রাক প্রাথমিক প্রত্যেকটা তথ্য আমরা প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে। একটা বিষয় লক্ষণীয় যে এই পেজটার মধ্যে আপনি এই ঘরগুলো যে ঘরগুলোতে আপনি অ্যারো সিলেকশন করে কিংবা হানার মাধ্যমে তথ্য দিয়ে থাকেন, এই ঘরগুলো অথবা যে কোনো একটা ঘরেই যদি শূন্য অথবা পূরণ করে না থাকেন তথ্য দিয়ে, তাহলে কিন্তু আপনি পরবর্তী পেজে যেতে পারবেন না। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তো এটা যদি আমরা শেষ করি, তখন আমি এই যে এই নিচের দিকে আমরা যেটা আসছে যে শিক্ষার্থীর বা পাঠদানের যে বিষয়টা, এটাতে তথ্যগুলো পূরণ করে দিয়ে আমরা হাল লাগাতে ক্লিক দেবো। তখন একটু সময় নিবে, কারণ হলো আমাদের এই বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় সিস্টেমে আবার নিবন্ধন হচ্ছে। এই নিবন্ধন হইতে আমাদের একটু সময় লাগবে, এই সময়টুকু আমাদের একটু ওয়েট করতে হবে। এই যে 30 সেকেন্ড আমাদেরকে এখানে সময়ও দিয়ে দিচ্ছে যে আমরা 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব। এই 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা আমাদের পরবর্তী পেজের যে অপশনগুলো আছে সেটা এখানে ওপেন করার সুযোগ থাকবে। এই মুহূর্তে আপনারা চেষ্টা করলেও ওপেন করতে পারবেন না। আপনারা দেখেন এখানে ওপেনিং, পরবর্তী পেজ ওপেনিং এর কোনো ধরনের অপশন এই জায়গায় নেই। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে 30 সেকেন্ড পর্যন্ত। এই 30 সেকেন্ড শেষ হয়ে গেলে আমাদের ওই অপশন চলে আসবে পরবর্তী পেজে যাওয়ার জন্য। এখন দেখেন আমরা 30 সেকেন্ড শেষ হয়ে গেছে, এই জায়গায় একটা শব্দ চলে আসছে আমাদের তথ্য প্রদান করুন। তার মানে আমরা পরের পেজের যে তথ্যগুলো আছে সেটা প্রদান করতে পারবো। আমরা এই জায়গায় ক্লিক দেবো। এখন দেখেন আমরা যে তথ্যগুলো এর আগে দিয়েছি সেই তথ্যগুলোই চলে আসছে এখানে, এবং আমরা যতটুকু পর্যন্ত পূরণ করেছি আমরা সেই পর্যন্ত আপনাদেরকে একটু দেখাবো। এই যে একাডেমিক কার্যক্রম এবং শিফটের সংখ্যা, বিদ্যালয়ের গ্রেডের সংখ্যা, শহীদ মিনার, এই পর্যন্ত। এরপরে নতুন যেটুকু আবার আমাদেরকে পূরণ করতে হবে সেটা হলো বিদ্যালয় প্রতিষ্ঠার সন। আপনি এখানে ক্লিক দিলে সন পাবেন, কত সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে সে সালটি আপনি সিলেকশন করে সেখানে দিয়ে দিবেন।
তারপরে বিদ্যালয়টি রেজিস্ট্রেশন কত সালে হয়েছে সে তথ্যটি এখানে দিবেন, এবং বিদ্যালয়টির জাতীয়করণ কত সালে হয়েছে সে তথ্যটি এই ঘরের মধ্যে দিবেন। এরপরে যেটা আসছে সেটা হলো এই বিদ্যালয়টি উপজেলা হেডকোয়ার্টার থেকে কত কিলোমিটার দূরত্বে অবস্থিত আছে, সেই মানে আমরা সংখ্যাটি দূরত্বটুকু দেবো, যে কিলোমিটারে দেওয়া আছে এখানে। আপনি আপ এবং ডাউন এর অতিক্তি করে সে সময়টুকু নির্ধারণ করে এই মানে পরিমাপটুকু নির্ধারণ করে দিতে পারবেন। আসলে এরপরে যেটা আছে আমরা ভৌগোলিক অবস্থান বলতে আমরা ওই বিদ্যালয়টা কোন এলাকায় অবস্থিত, সেখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক দেই তাহলে আমরা অপশনগুলো দেখতে পারবো। সমতল, শহরের বস্তি, উপকূলীয়, চরাঞ্চল, তারপর নদী তীরবর্তী, ভাঙ্গন এলাকা, পাহাড়ি, দ্বীপ এলাকা, হাওর, চা বাগান, পাহাড়ি চা বাগান, সীমান্ত এলাকা, দুর্গম এলাকা। সুতরাং এই জায়গায় ওই বিদ্যালয়টি কোন এলাকার মধ্যে অবস্থিত সেই জায়গাটুকু আমরা সিলেকশন করে দিব। আমাদের এই বিদ্যালয়টি আমার জানা মতে সমতল এলাকায়, বিধায় আমার এখানে সমতল এলাকা পাওয়া ছিল। এরপরে যেটা আছে যোগাযোগ ব্যবস্থা ঠিক একইভাবে পাবেন। যোগাযোগ ব্যবস্থা কি রকম, সুগম, দুর্গম, অতি দুর্গম, তো যেটা হবে সেটাই পূরণ করে দিতে হবে। এরপরে যেটি আছে বিদ্যালয়ের অবস্থানও একই রকম আছে। এখানে দুই ভাগে ভাগ করা আছে, একটা শহর আর একটা গ্রাম। আমরা দুইটা যে কোনো অপশন যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটি আমরা পূরণ করে দিব। এরপরে যেটা আছে বিদ্যুৎ সংযোগ, এবং এখানে হানার একটা অপশন আছে এবং বিদ্যুৎ সংযোগ আছে, দেখেন আছে নাই। মাঝখানে আরেকটা বিদ্যুতের সাথে দিচ্ছে যে সোলার আছে কিনা। যদি সোলার বিদ্যুৎ অনেক স্কুলে ইতিমধ্যেই ব্যবস্থা হয়েছে, সেক্ষেত্রে আমরা সোলারের যদি থাকে তো সোলার দিয়ে দেবো, না থাকলে নাই, আর যদি থাকে তাহলে আছে দিয়ে দেবো। খেলার মাঠ বিদ্যালয়টি আছে কিনা, এগুলো হলো হানায়ের প্রশ্ন উত্তর। দেখেন আবার পরেরটিতে বলছে যে খেলাধুলার সরঞ্জাম ওই বিদ্যালয়ে আছে কিনা। আমরা জানি আমাদের বিদ্যালয়গুলো তো মোটামুটি সব বিদ্যালয়ে এখন খেলাধুলার সামগ্রী আছে, এটা পূরণ করে দিবেন। আর সবচেয়ে বড় যেটা বিষয় যে আমাদের বিদ্যালয়গুলো তো ইদানিংও কিন্তু সীমানা প্রাচীর ব্যাপকভাবে হচ্ছে, সেক্ষেত্রে সীমানা প্রাচীরের তথ্যটাও আমরা সঠিকভাবে দেবো। এখানে লেখা আছে পাকা প্রাচীর নাই, দুইটা অপশন। আপনি যদি বেড়া দিয়ে রাখেন, বাঁশ দিয়ে, অনেক সময় অনেক বিদ্যালয়ে স্থানীয় উদ্যোগে দেওয়া আছে, এই অপশনটা কিন্তু আমাদের এখানে নাই। সুতরাং এখানে না থাকলে না দিবেন, আর পাকা প্রাচীর থাকলে পাকা প্রাচীর দিয়ে দেবেন। এখানে আছে বিদ্যালয়ের ব্যাংক হিসাব নাম্বারে যদি দেখি আমরা কি আছে, হানা, সুতরাং এটা দিয়ে দিতে হবে। স্লিপ কার্যক্রম, আমাদের যে স্লিপ কার্যক্রম প্রত্যেকটা বিদ্যালয়ে বর্তমান বিদ্যমান আছে, এই বিষয়টা আমাদেরকে হানার মাধ্যমে পূরণ করে দিতে হবে। তারপরে বলছে ক্লাসরুম ডেকোরেশন কি আছে কিনা, এটা আমাদেরকে দিতে হবে। তারপরে ক্লাসরুমের ফোর কর্নারের যে বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যে এই ফোর কর্নার প্রত্যেকটা বিদ্যালয়ে আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে আমরা হাত দেবো, না থাকলে না দিয়ে দেবো। তারপরে বলছে রুমের ক্লাসরুম 250 বর্গ ফিট, এটা আছে কিনা, যদি না হয় না, হা থাকলে হা দেবো। তারপরে এসআরএম সামগ্রী আমরা যেটা জানি এটা আমাদের আছে কিনা, যদি থাকে দেবো, না থাকলে না। তারপরে বলছে স্কাউট কাপিং কার্যক্রম আছে কিনা, সেটা দেবো। কাপ দলের স্টক রেজিস্টার এক্ষেত্রে যা আছে কিনা সেটা আমরা দেবো। সোশ্যাল অডিট ওই বিদ্যালয়ের কি অবস্থা সেটা আমরা দেবো হানার মাধ্যমে। ফার্স্ট এড বক্স, ঔষধ সহ একটা কথা সুন্দর উল্লেখ করে দিয়েছি। ফার্স্ট এড বক্স আমাদের অনেক স্কুলে আছে, কিন্তু ঔষধ অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধপাতি নেই, সেক্ষেত্রে আমরা সেটাই দেবো, যদি হা থাকে হা, না হলে না। এরপরে খুদে ডাক্তার কার্যক্রম, এটা আমাদের হানার মাধ্যমে উত্তর দেওয়া আছে, সেটা দিয়ে দেবো। তারপর আর্লি ওয়ার্নিং অ্যাক্টিভিটিস গুলো যেগুলো আছে, সেটার ক্ষেত্রে যদি ওই বিদ্যালয়ে এই কাজগুলো করা হয় কিনা, বিদ্যালয়ে যদি করা হয় তাহলে হা দেবো, আর যদি না হয় সেক্ষেত্রে না দেবো। মুক্তিযোদ্ধা কর্নার, যেটা কিছুক্ষণ আগে মামুন ভাই এই বিষয়গুলো আলোচনা করলেন একটু, এটা আছে কিনা আমরা হানার মাধ্যমে জবাব দেবো। তারপরে শ্রেণীকক্ষে বিদ্যুৎ আছে কিনা সেটা আমরা পূরণ করে দিব। টয়লেটে বিদ্যুৎ আছে কিনা এটা পূরণ করে দিবেন হানার মাধ্যমে। ওয়াশ ব্লকে বিদ্যুৎ আছে কিনা, এটা আমরা একটা বিষয় আপনি দেখেন, আমি এই শুরুতেই কিন্তু এই বিদ্যালয়টি দিলাম যে ওয়াশ ব্লক আছে কিনা, ওয়াশ ব্লক কিন্তু আমি না দিয়েছি। সুতরাং যদি আমার ওখানে ওয়াশ ব্লক না দেই, মাস্ট বি আমার এখানেও কিন্তু ওয়াশ ব্লকে বিদ্যুৎ না, এটা দিতে হবে। এই বিষয়গুলো মাঝে মাঝে ভুল হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ভুলের কারণে গিয়ে আমরা যখন পুরো বিদ্যালয়ের তথ্য সাবমিট করি, সাবমিটটা নিচ্ছে না। এই তথ্য ছোট্ট ছোট্ট কিছু বিষয় আছে, এগুলো একটু মিল রাখার চেষ্টা করবো। তারপরে স্টুডেন্ট কাউন্সিল বিদ্যমান কিনা সেটা আমরা দিয়ে দেব। তারপরে একাধিক স্কুল, এখানে একই ক্যাম্পাসে একাধিক স্কুল কিনা এই জিনিসটা আমরা এখানে দিয়ে দেব। বা এখানে দেখেন তিনটা অপশন আছে, যে একই ক্যাম্পাসে একই ভবনে আর না, যেটা আমাদের যদি না থাকে না দেবো, এবং ওই দুটো অপশনের যেটা হয় সেটা দেবো। তারপরে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ইনোভেশন কার্যক্রম। অত্যন্ত সুন্দর একটা বিষয় সংযুক্ত হয়েছে এই ফোরামের জন্য। আমরা এই ফোরামে এই বিষয়টাকে সেই গুরুত্ব সহকারেই দেখবো যে আমাদের স্কুলে বা আমাদের বিদ্যালয়ে ইনোভেশন কার্যক্রম আছে কিনা, যদি না থাকে না দেবো, হা থাকলে আমরা সেটা হা দিয়ে দেবো। তারপরে র্যাম সহ টয়লেট আছে কিনা সেটা আমরা হানার মাধ্যমে জবাব দিব। সততা স্টার আছে কিনা সেটাও আমরা হানার মাধ্যমে দেব। তারপরে বুক কর্নার এটা আছে কিনা
এটা আমরা হানার মাধ্যমে জবাব দেবো। মানবতার দেওয়াল, এটা কি অবস্থা, হ্যাঁ এবং না এর মাধ্যমে আমরা জবাব দেবো। দিক নির্দেশক ফলক প্রত্যেকটি বিদ্যালয়ে মোটামুটি আমাদের আছে, যদি না থাকে সেক্ষেত্রে না দেবো, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবো। প্রতিবন্ধী বিদ্যালয়, আমাদের বিদ্যালয়টার অপশন ধরন অনুযায়ী প্রতিবন্ধী কিনা, যদি প্রতিবন্ধী বিদ্যালয় না হয় না, তাহলে হা দেবো। জীবাণুনাশক ব্যবহার করা হয় কিনা, সেক্ষেত্রে হানার মাধ্যমে দিব আমরা। অগ্নি নির্বাপক যন্ত্র, এটা আমাদের বিদ্যালয়ে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা হা দেবো, না থাকলে না দেবো। এরপরে যেটা বিষয় এখানে আসছে সেটা হলো এসএমসি সভাপতির যোগ্যতা, সভাপতির নাম। এখানে সভাপতির নাম দেওয়া আছে, সভাপতির যোগ্যতা এখানে ক্লিক দিলে বিভিন্ন ধরনের অপশন পাবেন। শুধু অষ্টম শ্রেণী থেকে শুরু, এসএসসি, এইচএসসি, বিএ সমমান এবং এমএ সমমান, এটা যেটাই হবে আমরা সেই তথ্যটা এখানে পূরণ করে দেব। এরপরে আপনি দেখেন পরের যে বিষয়গুলো কিছু অটোমেটিকলি আমাদের এখানে চলে আসছে, কারণ এই ঘরটা আমরা এর আগেই পূরণ করেছি, যে বিদ্যালয়ের কোন কোন শ্রেণীতে পাঠদান করা হয়, যেটা আমরা পূর্বে আপনাদেরকে দেখিয়েছি, এটা আমরা আর আলোচনা করতেছি না। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনার যেখানে জলোচ্ছ্বাস হা কিনা, সেখানে দিবেন যে জলোচ্ছ্বাস ওই এলাকা আমাদের বিদ্যালয় এলাকা হয় কিনা। তারপরে সাইক্লোন, একইভাবে বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততা, নদী ভাঙ্গন, খরা প্রবণ, ভূমিকম্প, পাহাড় ধস, জোয়ার ভাটা, অন্যান্য ক্ষেত্রে আমাদের আরো কোনো যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা মানে এইসব দুর্যোগের বাইরেও যদি কোনো দুর্যোগ আমাদের এলাকায় হয়, ওই বিদ্যালয়ে হয়, সেটা আমরা এখানে বসাই দিব, হা দিব, নাহলে না দিব। পরে যেটা বলছে স্পেশাল নিডস, যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কি কি সুবিধা আমার বিদ্যালয়ে বিদ্যমান, এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, যে বিদ্যালয়ে র্যাম আছে কিনা, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। তারপরে ডেজি বুক আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, নাহলে না থাকলে না। আচ্ছা, গমন উপযোগী ওয়াশ ব্লক আছে কিনা। যেহেতু আমি আবারও বলতেছি, দেখেন আমরা পূর্বে কিন্তু দিয়েছিলাম যে ওয়াশ ব্লক আমার বিদ্যালয়ে নাই, সুতরাং এখানে গমন উপযোগী ওয়াশ ব্লক থাকার কোনো প্রশ্নই আসে না। বেইলের বই আছে কিনা, বেইল পদ্ধতি যদি আমরা ওই শিক্ষার্থীদেরকে যারা অন্ধ আছে তাদেরকে শেখানোর ব্যবস্থা করি, সেটা আছে কিনা, সেটা আমরা দিয়ে দেবো। অথবা হুইল চেয়ার আছে কিনা, সেটা আমরা দিয়ে দেবো। সাইন ল্যাঙ্গুয়েজের কোনো টিউটর আছে কিনা, সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে এমন কাউকে রাখানো আছে, কোনো টিউটর আছে কি, সেটা আমরা দেবো। তারপরে ক্রেস আছে কিনা, এই বিষয়টা আমরা এখানে হানার মাধ্যমে জবাব দেবো। সাইন ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল আছে কিনা, এই বিষয়টা এখানে আমরা দিয়ে দেবো যে আছে কিনা। দৃষ্টি ফেন্সিং আছে কিনা, এটা আমরা দেবো এখানে। তারপর নীরব পরিবেশের ক্ষেত্রে পরিবেশটা কিরকম আমাদের জন্য, এটা কিন্তু স্পেশাল নিড শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হচ্ছে নীরব পরিবেশের বিষয়টা, সেটা আমরা দেবো। কালার কন্ট্রাক্ট আছে কিনা, সেটা আমরা হানার মাধ্যমে জবাব দেবো। হিয়ারিং এড আছে কিনা, এটা আমরা হানার মাধ্যমে জবাব দেবো। এইভাবে আমরা সবগুলো ঘর যখন আমাদের পূরণ হয়ে যাবে, আমি একবার চেক করে নিব, চেক করে নেওয়ার পর সবগুলো ঘর পূরণ হলে আমি সেই তথ্যটা দেন সংরক্ষণ করবো। সংরক্ষণ করলে এই যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা পরবর্তী ধাপে যেতে পারবো। তখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে এখানে দেখেন কি দেওয়া আছে, যে ভূমির তথ্য, এখানে বিদ্যালয়ের ভূমির তথ্য দেওয়া আছে। যদি না থাকে তাহলে এই যে নতুন ভূমির তথ্য এখানে ক্লিক দিলে আপনি নতুন করে তথ্য দিতে পারবেন। আর যদি থাকে এখানে যা দেওয়া আছে এর মধ্যে যদি কোনো এডিটের সম্ভাবনা থাকে তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন। আর যদি এই তথ্যটা সঠিক থাকে, আপনি প্রথম হলো যে ভূমির তথ্য যদি দেওয়া না থাকে তাহলে আপনি ক্লিক দিয়ে এই জায়গায় নতুন তথ্য, ভূমির তথ্যতে ক্লিক দিয়ে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন। আর যদি তথ্যের মধ্যেও কোনো সংশোধন থাকে তাহলে আপনি এই তথ্য সম্পাদনে ক্লিক দেবেন, দিলে পরে এই তথ্যগুলো আবার একটা ছক আকারে চলে আসবে। আপনি যদি ভূমির তথ্যে নতুন তথ্যে ক্লিক দেন তাহলে এই ধরনের একটা ছক পাবেন। সেখানে আপনি প্রত্যেকটা বিষয় আপনি দেখবেন যে ভূমির পরিমাণ কত, খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, দলিল নাম্বার এবং তারিখ, তারপরে দাতার নাম, গৃহীতার নাম, তারপরে ভূমি উন্নয়ন কর পরিশোধ হয় কিনা, তারপরে নামজারি আছে কিনা, নামজারি মালিকানাকে, নাম্বার সহ তারিখ এই দেওয়া হয়নি, এনার হয়তো ওই তথ্যটা ছিল না। তারপর জমি দখলে আছে কিনা, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকলে না। জমি সংক্রান্ত কোনো আপত্তি আছে কিনা, হাই স্কুল সংলগ্ন, এই তথ্যটা দিয়ে দেন সংরক্ষণ করে দিবেন। সংরক্ষণ দিলে আমরা পরবর্তী ধাপে যাইতে পারবো। এই জায়গায় যদি আসি আমরা, এখানে আসলে পরে আবার পাবো ভবনের তথ্য। ভবনের তথ্যের ক্ষেত্রে আপনি একটা বিষয় রাখবেন যে দুটা ভবন আমাদের বিদ্যালয়ে এখানে দেখা যাচ্ছে বিদ্যমান, আরো একটা হতে পারে। সেক্ষেত্রে আপনি নতুন ভবনের তথ্যে ক্লিক দিলেই আপনি আরেকটা এরকম রো চলে আসবে, তথ্যগুলো পূরণ করে দিতে পারবেন। সুতরাং আমরা এখানেই আরেকটি তথ্যের ক্ষেত্রে যেটা করব, যে একটা তথ্য সম্পাদন করলেই আমরা ওই নতুন ভবনের যে ছকটা আসতেছে সেটাই দেখতে পারি। তাহলে আমরা 1 নম্বর ভবনে দেখতেছি ভবনের নাম্বার 1, ভবন কত তলা, ভবন নির্মাণের সাল, ফাউন্ডেশন অর্থাৎ ভবনের ভিত্তিটা কয়তলা, একতলা ভিত্তি না দোতলা না তিনতলা, এই ধরনের বলা আছে। শ্রেণীকক্ষ কয়টি, সে ভবনের কক্ষ সংখ্যা কয়টি, তারপরে এই ভবনটি কোন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে, এই বিষয়গুলো আমরা তথ্য সম্পাদনের মাধ্যমে একটা দেখে যাই। এখানে দেখেন ভবন নাম্বার 1, ভবন, তারপর ভবন কত তলা, একতলা, অর্থাৎ আপনি এখানে
এই আপ এবং ডাউন এর মধ্যে ঠিক করে দিবেন। ভবন নির্মাণের সাল দেখানো হচ্ছে, এখানে সালটা লিখে দিবেন। তারপরে ভবনের ভিত্তি, ফাউন্ডেশন, কততলা ভবনের ফাউন্ডেশন এটা দিবেন। ভবনের কক্ষের সংখ্যাটা সব আপ ডাউনের মধ্যে করতে পারবেন। এবং ভবনের বর্তমান অবস্থায় আমাদের কি আছে দেখেন, ভালো, নির্মাণাধীন, জরাজীর্ণ, মেরামত প্রয়োজন, ঝুঁকিপূর্ণ এবং জরুরি মেরামতের প্রয়োজন, পরিত্যক্ত। এখানে যেটা থাকবে আপনি সেটাই পূরণ করে দিবেন। তারপরে আছে নির্মাণের প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে আছে, আপনি দেখেন যে আমরা যা দেখছি এখানে যে পিডিপি 1, পিডিপি 2, 3, 4 কিংবা অন্যান্য প্রকল্প, যদি অন্য কোনো যে প্রকল্পের অধীনে এই ভবনটি হবে আমরা সেটা দিয়ে দেবো। সুতরাং এখানে যেটা ছিল পিডিপি 1 এর ভবন, র্যাম্প আছে কিনা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি তথ্যটি সংরক্ষণ করবেন। করলে পরে আমরা পরবর্তী আবার যদি ভবনের তথ্যে যাই, যে নেক্সট যেটা ছিল, প্রথমটা দেখলাম, আমার পরের ভবনের তথ্যটাও ঠিক করবো, সম্পাদন করে যেতে পারবেন। তথ্য সম্পাদনে ক্লিক দিলে আপনি সেটা করতে পারবেন। আচ্ছা, তা না হলে যদি আমার তথ্য ঠিক থাকে তাহলে আমি এর পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যাব। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এখন যেটা কাজ করবো, যে বিদ্যালয়ের কক্ষের তথ্য, যে আমার বিদ্যালয়ে প্রথমে ভবন দেখাইছি এবং সেখানে কক্ষের সংখ্যাও দেখাইছি। এখানে কক্ষের সংখ্যা দেওয়া আছে, দেখেন আমাদের এই কক্ষর বর্তমান অবস্থা, কক্ষের ব্যবহারের পরিমাপ, তারপরে নির্মাণের সাল, তারপরে হচ্ছে নির্মাণের ধরন। এখানে যদি নতুন কোনো কক্ষ আপনি আবার অ্যাড করতে চান, যে ভবন যেহেতু নতুন হলে কক্ষ এখানে আসি, নতুন এই জায়গায় আপনাকে নতুন কক্ষের তথ্য অ্যাড করতে হবে। তাহলে আপনি যে ভবনের যে 2টি বা 1টি বা 3টি 4টি যা হয় আপনি সেই তথ্যটি এখানে দিতে পারবেন। এখানেও ঠিক ভবনের তথ্যের মতোই আপনার তথ্য সম্পাদন করতে হবে। যদি আমরা 1 নম্বর ভবনের 1 নম্বর কক্ষটি দেখতে যাই, যে আমাদের ফরম্যাটটা কিরকম আছে, আমাদের তথ্যের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে আপনি এটি ক্লিক দেবেন, দিয়ে আপনি দেখেন 1 নম্বর ভবন, কক্ষ নম্বর 1, শ্রেণীকক্ষ কিসের হিসেবে ব্যবহার করা হয় আমরা একটা দেখলেই বুঝতে পারবো যে এখানে ব্যবহারের কিন্তু অনেকগুলো নিয়ম আছে। এই দেখেন অপশন আছে, শ্রেণীকক্ষ, প্রধান শিক্ষকের অফিস কক্ষ, সহকারী শিক্ষকের কক্ষ, লাইব্রেরির কক্ষ, উপকরণ প্রদর্শন কক্ষ, ভান্ডার বা প্রাক প্রাথমিক কক্ষ, অন্যান্য কক্ষ, শুধুমাত্র প্রধান শিক্ষকের কক্ষ। তার মানে আমি 1 নম্বর ভবনের 1 নম্বর কক্ষটি কি কাজে ব্যবহার করবো, অর্থাৎ কি উদ্দেশ্যে ব্যবহার করবো, সেটা এখানে দিতে পারবো। আপনি শ্রেণীকক্ষ পূরণ করে দিলেন। এরপরে বলছে কক্ষের দৈর্ঘ্য, কক্ষগুলো মেপে মেপে আমরা দিব, কারণ এই তথ্যগুলো কিন্তু আমরা ইব্রাহিম সিস্টেমে দিয়ে থাকি। এরপরে কক্ষের ধরন, কক্ষের ধরনের অপশনে ক্লিক দিলে পাকা, সেমি পাকা, যে কোনো যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন। নির্মাণের সাল আছে এবং ভবনের মতো এখানে বর্তমান অবস্থাটি এই অপশনগুলো আছে, ভালো, নির্মাণাধীন, জরাজীর্ণ, মেরামত প্রয়োজন, জরুরি মেরামত প্রয়োজন, পরিত্যক্ত। এখানে যেটা থাকবে আমরা সেটা সিলেকশন করে দিয়ে সংরক্ষণ করে দিব। এরপর আমরা পরবর্তী ধাপেও যেতে পারবো। যদি আমরা কক্ষের তথ্যে যাই তাহলে আমরা আবার এই কক্ষের তথ্য পাবো। সেখানে আমরা দেখবো যে আমাদের আর কোনো কক্ষের তথ্য যদি এডিটিং এর কাজ থাকে সেই কাজটি আমরা করবো, আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যেখানে যাব সেখানে আমাদের স্যানিটেশন। স্যানিটেশনের ব্যাপারে বলা হচ্ছে ওয়াশ ব্লক ব্যতীত। আমরা পূর্বেই বলছিলাম যে এই স্কুলটি ওয়াশ ব্লক নেই, সুতরাং ওয়াশ ব্লক ব্যতীত যে তথ্যটি সেটাই আমাকে করতে হবে। এই জায়গায় আমাদের যে অপশনগুলো আছে দেখেন, ব্যবহারকারী এবং বর্তমান অবস্থা, পরিষ্কার দ্রব্য, এই মেরামতযোগ্য, পানির ব্যবহার, সরবরাহ, নির্মাণ প্রকল্প, সাবান, হ্যান্ড ওয়াশ, এই বিষয়গুলো দেওয়া আছে। নতুন যদি একটা আমরা টয়লেট নির্মাণ করি সেক্ষেত্রে এই নতুন স্যানিটেশন তথ্যে ক্লিক দেব। আর যদি পূর্বেরটারই কোনো কাজ করে থাকি, এডিট করার জন্য আমরা তথ্য সম্পাদনে যাব, অথবা এটা মুছে ফেললে তথ্য মুছুনে যদি ক্লিক দিই তথ্যটা মুছা যাবে। এখন দেখেন আমরা প্রথমে আছি ব্যবহারকারী। ব্যবহারকারীর ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যে অপশনটি আমার প্রযোজ্য আমি সেটাই দেব। ভালো অর্থাৎ শুধু ছাত্রদের জন্য, না ছাত্রীদের জন্য, না আমার যৌথ টয়লেট বালক বালিকা, না শুধু সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষকদের যৌথ, না শুধু বিশেষ চাহিদা সম্পন্ন। এক্ষেত্রে যেটা আমরা যে জন্য ব্যবহার করব সেটা পূরণ করে দেব। তারপরে বর্তমান অবস্থা একই রকম আছে, আমরা এর মধ্যে যেটাই আমাদের প্রযোজ্য আমরা সেটাই এখানে দিয়ে পূরণ করে দিব। পরিষ্কার দ্রব্য আছে কিনা সেটা দেব, হ্যান্ড ওয়াশ বা সাবান ব্যবহার হয় কিনা সেটা দেব। পানির ক্ষেত্রে আমরা দেখবো যে পানির সরবরাহ আছে কিনা, যদি আছে তাহলে আছে দেবো, না থাকলে না দেবো। এখানেও প্রকল্প আছে যে এটা পিডিপি 1, 2, 3, 4 অথবা অন্য কোনো প্রকল্প থেকে যদি আমি এই টয়লেটটি নির্মাণ করে থাকি তাহলে সেই তথ্যটি পূরণ করে দিয়ে আমরা সংরক্ষণ করব। দেন আমাদের টয়লেট বা স্যানিটেশনের যে তথ্যটি সেটা সংরক্ষিত হয়ে যাবে আমাদের সাইটে। তখন আমি আবার যদি স্যানিটেশনের তথ্যটি দেখি আমরা দ্বিতীয়টাও একইভাবে করতে পারবো, অথবা নতুন কোনো তথ্য এখান থেকে সংযোগ করতে পারবো। আমরা দেখি এরপরে কি আছে যদি আর আমাদের এই সংযোজন না থাকে। এরপরে দেখেন আমি একটা পূর্বেই বলেছি যে আমি যখন বিদ্যালয়ের বেসিক যে
ফাউন্ডেশন মানে তথ্যগুলো, বেসিক যে ইনফরমেশন গুলো প্রথম পেজে পূরণ করেছিলাম, সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি যে আমার বিদ্যালয়ে কোনো ওয়াশ ব্লক নেই। বিধায় এখানে লেখা আছে এই বিদ্যালয়ের কোনো ওয়াশ ব্লক নির্মিত হয়নি, বিধায় এই ফর্মটি প্রযোজ্য নয়, অনুগ্রহপূর্বক পরবর্তী ধাপে প্রবেশ করুন। যদি ওয়াশ ব্লক থাকতো, আমি যদি ওখানে হ্যাঁ দিতাম, তাহলে এখানে আমার এই অপশনগুলো কাজ করা লাগতো, মানে আমার ওয়াশ ব্লকের অবস্থা, কি ব্যবহার করে, কি করে কিনা, এটা দেওয়া লাগতো। যেহেতু আমি পূর্বেই বলে দিয়েছি যে আমার ওই বিদ্যালয়ের ওয়াশ ব্লক নেই, বিধায় এই পেজে আমাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। এরপরে আছে পানীয় জলের ব্যবস্থা, যেটাতে বলা হচ্ছে যে আপনি যদি বিদ্যালয়ে নতুন পানীয় জলের তথ্য থাকে, এখানে নাই, নতুন আছে, তাহলে সেটা এই জায়গায় সংযোজন করে দিবেন। আপনি যদি এই জায়গায় দিই, আমরা একটু দিলে কি পাচ্ছি দেখেন, ধরেন পানির উৎস আপনার হলো নলকূপ, ওইখানে উৎস অনেকগুলো আছে, সরবরাহ আছে, ফিল্টার আছে, অন্যান্য, আপনি নলকূপ দিলেন। তারপরে বর্তমান অবস্থা, ভালো, খারাপ, মোটামুটি, পরিত্যক্ত, যেটা অপশন প্রযোজ্য আপনার দলের জন্য আপনি সেটি দিবেন। এরপরে মেরামত যোগ্য আছে, হ্যাঁ না প্রযোজ্য নয়, সেটি দিবেন। নলকূপের ক্ষেত্রে আর্সেনিকের একটা বিষয় থেকে যায়, এটা আমাদের পরীক্ষা করা হয়েছে কিনা দেখেন, এখানে বলা আছে আর্সেনিক মুক্ত, যুক্ত। আর্সেনিক মুক্ত এলাকা পরীক্ষা করা হয়নি, আর্সেনিক দূষণ এলাকা পরীক্ষা করা হয়নি, যেটা হবে সেটা আমরা দিয়ে দেবো। তারপরে নির্মলের প্রকল্প, এখানে পিডিপি 1 থেকে 4 অথবা অন্যান্য প্রকল্প দেওয়া আছে। এরপরে আমরা সংরক্ষণ করব, সরি এখানে আছে ইকোটেল, আরেকটা টেস্টের কথা বলা হচ্ছে যে ইকোলাইট টেস্ট করা হয়েছে কিনা, এটা যদি আমরা হা থেকে হা দেবো, না হলে না দেবো। লবণাক্ততা বা আয়রন আছে কিনা, এখানে দেখেন হা না, সব প্রশ্ন যেটা আমাদের উত্তর হবে সেটাই দেবো, দেন আমরা সংরক্ষণ করে দেবো। সংরক্ষণ করলে আমরা আবার দেখি, আমরা কিন্তু আগে দেখছিলাম একটা নলকূপ, এখন দেখেন আমাদের এখানে 2টা নলকূপের তথ্য চলে আসছে। তারপরে আমরা পরবর্তী পেজে যাব। এই জায়গায় আমরা যেটা দেখব সেটি হলো বিদ্যালয়ের আসবাবপত্রের ধরন অনুযায়ী আসবাবপত্র যেটা আছে সেই সংখ্যাটা আমরা এখানে দেব। আমরা যদি এখানে দেখি, প্রথমে বলছি কি আসবাবপত্রের ধরন, ব্যবহারের উপযোগী, মেরামতযোগ্য, ব্যবহারের অনুপযোগী। এখানে এসে আমরা প্রথমে দেখেন কি পাচ্ছি, চেয়ার। এই বিদ্যালয়ে 8টি চেয়ার আছে, মেরামতযোগ্য 1টি, অনুপযোগী নেই। ঠিক একইভাবে টেবিল 5টি আছে বিদ্যালয়ের। আপনার যা থাকবে সে সংখ্যাটা এখানে আপনি লিখতেও পারবেন, অথবা আপ ডাউন অ্যারো দিয়েও আপনি করতে পারবেন। এবং তারপরে আছে হাই ব্রেঞ্চ, এরপরে আছে লো ব্রেঞ্চ, তারপরে চক বোর্ড, হোয়াইট বোর্ড, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। আপনার সঠিক তথ্যটি আপনি এখানে ইনপুট দিবেন, যেটা সঠিক। আপনি ওই জন্য বলছি যে ফর্মটি আগে পূরণ করে হাতে নিয়ে দেন একটি একটি করে দেখে 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 আপনি পূরণ করুন। পুষ্পবোন আছে কিনা, আলমিরা আছে কিনা, ফ্যান ও টেবিল ফ্যান, সিলিং ফ্যান সহ এটা দিবেন। বুক সেলফ আছে কিনা, তারপর ফাইল ক্যাবিনেটের ক্ষেত্রে যদি আছে তার কয়টি ভালো, কয়টি মেরামতযোগ্য, কয়টি মেরামতের অযোগ্য, কয়টি, এটা দিবেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোনো কিছু তথ্য, মানে কোনো উপকরণ আছে কিনা, অন্যান্য সামঞ্জস্য, এখানে বলছে হারমোনিয়াম, তবলা, পিয়ানো ইত্যাদি যদি থাকে এটি এখানে পূরণ করতে হবে। এরপরে আমরা এইদিকে একটু যাই, বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ও মাল্টিমিডিয়া। বিদ্যালয়ের জন্য কম্পিউটার ও ডেস্কটপ আছে কিনা, হ্যাঁ অথবা না। যদি থাকে আপনি এখানে হা দেন, তাহলে কিন্তু পরের ঘরগুলো পূরণ করতে হবে। কম্পিউটার ডেস্কটপ প্রাপ্ত সংখ্যা কয়টি, এখানে যদি আপনি হা এবং না দেন, এখানে হা দিলে এই সংখ্যাগুলো পূরণ করতে হবে। আর যদি না দেন, আপনার না থাকে, তাহলে পরের গুলোতে কিন্তু আপনাকে আর পূরণ করতে হবে না। ডেস্কটপ ব্যতীত কোন উৎস থেকে পেয়েছেন, কম্পিউটার বা ডেস্কটপ অচল সংখ্যা, বিদ্যালয়ের ল্যাপটপ আছে কিনা, এই জায়গায় আপনি হা না করে দিবেন। যদি হা থাকে তাহলে হা দিয়ে দিবেন, না থাকলে না। ল্যাপটপ মোট প্রাপ্তির সংখ্যা কয়টি আছে সেটি এখানে দিয়ে দিবেন। তারপরে ল্যাপটপ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যতীত অন্য কোনো উৎস থেকে পেয়ে থাকলে তার সংখ্যা দিতে হবে। ল্যাপটপের অচল সংখ্যা, যদি কোনো নষ্ট থাকে তার সংখ্যা। ইন্টারনেট সংযোগ, এই জায়গায় একটা বিষয় আছে, ইন্টারনেট সংযোগ আপনার স্কুলে আছে কিনা, এখানে হা নার অপশন আছে এবং ইয়ে আছে, কোন ধরনের আপনি ব্যবহার করে থাকেন, যেমন ব্রডব্যান্ড, ওয়াইফাই, মডেম, নাই। যদি না থাকে তাহলে না দিবেন। এটার মধ্যে যদি কোনোটা ব্যবহার করে থাকেন তাহলে আপনি সেটি দিবেন। তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে কিনা, এই বিষয়টা আমার একটু কথা আছে। সম্মানিত শিক্ষক মহোদয়গণ, যারা এখানে আমার সঙ্গে যুক্ত আছেন এবং লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, তাদেরকে বলতেছি যে তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক কিনা। আজকের এই প্যান্ডামিক সিচুয়েশনে, আজকের এই দিনে আমাদের কিন্তু তথ্য প্রযুক্তি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস নিচ্ছি, কিংবা আমরা অন্য কোনো এতেও শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেছি। সুতরাং এই বিষয়টা আপনারা অত্যন্ত সচেতন ভাবে দিবেন। অনেকেই মনে করেন, যেমন আমি আমার উপজেলায় কাজ করতে গিয়ে যে বিষয়টি দেখেছি, যে তথ্য প্রযুক্তি সম্পূর্ণ ব্যবহারে সক্ষম শিক্ষক বলতে শুধু আইসিটি তে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কথাটাই বলেন। তো এই বিষয়টা তা নয়। এই বিষয়টি হলো যে আপনাতে, মানে আপনার বিদ্যালয়ে বা আপনার প্রতিষ্ঠানে
এ ধরনের কোনো সক্ষম শিক্ষক আছে কিনা সেটার কথাই বলা হয়েছে, এখানে বলা হয়নি যে সে আইসিটি ট্রেনিং করেছে কিনা। সুতরাং এই বিষয়টা একটু সবাই মনোযোগ দিয়ে পূরণ করবেন। তারপরে বলতেছে ডেস্কটপ, ল্যাপটপ শেখানো কাজে ব্যবহৃত হয় কিনা, এটা দিবেন। প্রযোজ্য নয় দিচ্ছি আমরা এখানে, যদি নাই তাহলে তো প্রযোজ্য নয়, আর যদি থাকে হা না সেটি দিবেন। তারপরে আপনার পরের যে অপশনটি আছে সেটি হলো ইন্টারনেট শেখানোর কাজে ব্যবহৃত হয় কিনা। যদি আপনি এখানে ইন্টারনেট সংযোগের ধরন এখানে যদি আপনি মডেম দেন অথবা ওয়াইফাই কানেকশন অথবা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জায়গাগুলোতে প্রযোজ্য হয় কিনা এগুলো দিতে হবে। আর এখানে না দিলে এগুলো আপনি প্রযোজ্য নয় আপনি দিয়ে দিবেন। মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম আছে কিনা, আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে যদি পাঠদান করাই ওই ধরনের কোনো ক্লাসরুমে যদি সেটা সেট করে রাখা থাকে যে আমরা ওই একটা রুম আছে আমাদের বিদ্যালয়ে, 5টা রুমের মধ্যে একটি রুম আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করে থাকি, সেক্ষেত্রে আমরা এই কাজটি করব যে মাল্টিমিডিয়া রুম আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবো, না থাকলে না দেবো। মাল্টিমিডিয়া অ্যাক্টিভ ক্লাসরুম আছে কিনা, একই অবস্থা সাউন্ড সিস্টেম আছে কিনা। আমরা জানি ইতিমধ্যে ম্যাক্সিমাম স্কুলে সরকার থেকে আমরা সাউন্ড সিস্টেম গুলো পেয়েছি, এই তথ্যটা এখানে দিবেন। শেখানোর কাজে ইলেকট্রিক ডিভাইস ব্যবহৃত হয় কিনা, আপনারা সেটা ল্যাপটপ বলেন, তারপর আপনার অ্যান্ড্রয়েড ফোন বলেন, ট্যাব বলেন, অর্থাৎ ইলেকট্রিক কোনো ডিভাইস যদি ব্যবহৃত হয় সেই জায়গায় এখানে হ্যাঁ এবং না দিবেন। এরপরে আমরা আরেকটি বিষয় আসি যে সামাজিক উদ্যোগীকরণ সভা বা পিটিএস সভা সুন্দর দেওয়া আছে 2020 সালের। আপনারা মনে রাখবেন এখানে কিন্তু 21 সালের পূরণ করলে আমাদের তথ্য কিন্তু 20 সালে দিতে হচ্ছে। আমরা যখন 22 সালের করবো তখন কিন্তু 21 সালের তথ্য পূরণ করবো এইটার ক্ষেত্রে। কারণ আমরা আজকে 2020 সালের, আমরা আজকে ধরেন যে জুন মাসে এসে আমি এই তথ্যটি পূরণ করতেছি, সুতরাং জুন মাসের 6 মাস, এই বছর 2021 সালের কিন্তু আমার 6 মাসের তথ্য আছে। এই জায়গায় আমার সম্মানিত শিক্ষকগণ অনেকেই একটু হলেও মাঝে মাঝে ভুল করে থাকেন। আমি আমার এই উপজেলাতেই এটা দেখেছি যে এখানে সাধারণত চেষ্টা করবেন যে আগের বছরের তথ্যটি, এখানে কিন্তু বলে দিচ্ছে 20 সালে, এখানে সুতরাং 21 সালের আপনার তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। 20 সালে মহাসমাবেশ কয়টি হয়েছে তার সংখ্যা দিবেন, ঐবক সমাবেশ কয়টি হয়েছে তার সংখ্যাটি দিবেন, উঠান বৈঠক কয়টি হয়েছে তার সংখ্যা দিবেন। তারপরে হলো 2020 সালে র্যালি কয়টি হয়েছে তার সংখ্যা। হোম ভিজিটের বিষয়টা আমরা সাধারণত অ্যাকচুয়াল যেটা করে থাকি, শিক্ষক মহোদয়গণ যারা আছেন, প্রধান শিক্ষক সহকারী শিক্ষক মিলে আমাদের একটা নির্দেশনা আছে এবং একটা নির্দিষ্ট করে দেওয়া আছে কয়টি মহাসমাবেশ হোম ভিজিট করতে হবে, সেটা আমরা কিন্তু এখানে দিই। তারপরে অভিভাবক পিটিএস সভা পিটিএস আছে কিনা সেটা দিবেন এবং পিটিএস সভা কয়টি হয়েছে সেটা এখানে দিবেন। এরপরে যেটা বিষয় রয়েছে সেটা হলো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এই জায়গায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আছে কিনা, এই জায়গায় দেখেন এখানে একটা অপশন আছে হলে হ্যাঁ অ্যাডহক কমিটি থাকতে পারে। হ্যাঁ আমরা দেখি, দেখেন আছে হলে হ্যাঁ দিব, না হলে অ্যাডহক কমিটি, অথবা কোনো কারণে দেখা যাচ্ছে অনেক বিদ্যালয়ের কমিটি স্থগিত আছে, এই মুহূর্তে কোনো কমিটিই নেই তাই দিব, স্থগিত দেবো, অথবা একবারে কমিটি হয়ে নেই তাহলে আমরা সেখানে এটা দিয়ে দেবো। যেহেতু এই বিষয়গুলো শুধুমাত্র আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়, কারণ এই বিষয়গুলো আমরা যে জরিপ তথ্যটি পূরণ করতেছি এই বার্ষিক বিদ্যালয় জরিপ তথ্য, এই ক্ষেত্রে কিন্তু শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আসবে না, অর্থাৎ একটা উপজেলায় যত ধরনের বিদ্যালয় আছে প্রাথমিক বিদ্যালয় সব তথ্য আসবে। সুতরাং এক্ষেত্রে তাদের এই বিষয়গুলো জানিয়ে দিতে হবে এবং তারা যেন সঠিক তথ্যটি পূরণ করতে পারে। তারপর বর্তমান এসএমসির পুরুষ সদস্য কতজন আছে সেই সংখ্যাটা দিতে হবে, মহিলা সদস্য কতজন আছে সেই সংখ্যাটি এখানে দিতে হবে, এবং 2020 সালে মোট কতটি সভা আমরা করেছি, যে কয়টি সভা করেছি সেই কয়টি তথ্য এখানে পূরণ করে দেব। দেন আমরা তথ্যটি পুনঃ যাচাই করবো, অর্থাৎ আমার যদি তথ্য সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য এখানে ক্লিক দিলে আমরা আর একটা কথা পাবো এবং এটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এবং একটু বড় আকারে দেখতে পাবেন, যে দেখা যাবে এই দেখেন আপনি এখানে যা পূরণ করেছেন তার একটু এক নজরে দেখতে পাবেন এরকম একটা অবস্থা। আমরা এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটি সংশোধন করারও সুযোগ আছে, আর যদি না থাকে তাহলে সেভ করার অপশন আছে। আমরা দেখেন এই দুই দিকেই যে তথ্যগুলো দিয়েছি সব দেখা যাচ্ছে। এবং এখানে নিচে আসি, দেখেন এই ধাপে লক্ষণীয় বিষয় যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করবো, ফর্ম পূরণ করার সময় নিচের এই লাইনটি আপনারা অনুগ্রহ করে পরে পরবর্তী পাতায় যাবেন, একবার হলেও এই লাইনটি আপনারা করবেন। এখানে কিন্তু সুন্দর করে সবকিছু বলে দেওয়া থাকে, যদি আমার সংশোধনের প্রয়োজন থাকে আমি তথ্য পরিমার্জন করব, যদি না থাকে আমি সংরক্ষণ করব। এরপরে আমি পরবর্তী ধাপে যাব। এখানে দেখেন এখন আমাদের আসছে বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত বিদ্যালয়ের শিক্ষক আমার বিদ্যালয়ে কতজন আছে, কে আছে, তার নাম কি, তার পদবি ঠিক আছে কিনা, আমরা এই বিষয়গুলো একবার দেখে নিব আমাদের। তারপরে ধরেন যে আমার এই বিদ্যালয়ে 4 জন শিক্ষকের নাম দেওয়া আছে, আপনার বিদ্যালয়ে আরো একজন শিক্ষক থাকতে পারে, তাহলে আপনি নতুন শিক্ষকের তথ্য ক্লিক দিবেন, নতুন একটি রো তৈরি হবে, সেক্ষেত্রে আপনি ওই শিক্ষকের তথ্যগুলো দিতে পারবেন। আবার এখান থেকে কোনো শিক্ষক আমাদের এই যেমন একটা বিষয় বলি যে তথ্য সম্পাদনও করতে পারবেন অথবা তথ্য মুছেও দিতে পারবেন।
তথ্য যদি সম্পাদন করেন সেক্ষেত্রে আমরা যেমন এই জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে মৌরি দিল আফরোজ এই নামের বানানটি ভুল আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটু বোল্ড করে দেখানোর চেষ্টা করতেছি। এই বানানটি আপনি সংশোধন করতে পারবেন। কোথা থেকে করবেন? যে এই তথ্য সম্পাদন যাবেন। দেখেন আমরা এই জায়গায় আসছি। তাহলে আমরা এই শিক্ষক একজন শিক্ষকের তথ্য আমি পূরণ আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নেবো যে এটা দেখলে পরে আপনারা অন্যান্য শিক্ষকের তথ্য পূরণ করতে পারবেন। কেননা আমরা যদি সবগুলো দেখাই তাহলে আমরা অনেক সময় লাগবে, যেহেতু এটা একটা টাইম বেসড প্রোগ্রাম। তো আমরা এখানে দেখেন এই যে দিল আফরোজ, মৌরি দিল আফরোজের নামের বানানটা ভুল আছে। আমরা নামের বানানটা ঠিক করব। আমরা এখন ওনার নামের বানানটা ঠিক করে দিয়েছি। এখানে ইংলিশ নামের বানান দিবেন। শিক্ষকের পদের নাম, উনি কোন পদের শিক্ষক, প্রধান, সহকারী, প্রাক প্রাথমিক, এটা যেটার মধ্যে হবে, যেহেতু আমাদের প্যারা শিক্ষক এখন আমাদের বিদ্যালয়ে এগুলোতে নেই, এখানে যেটা হবে আমরা সেটাই পূরণ করে দেব। এই বিদ্যালয়ে পদায়িত কিনা এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। বিদ্যালয়ে সংযুক্তীয় শিক্ষক কিছু আছে অনেক বিদ্যালয়ে, এবং পদায়িত কিনা এই তথ্যটি এখানে পূরণ করে দিবেন। তারপরে ইংরেজিতে নাম লিখবেন। শিক্ষক এই বিদ্যালয়ে আছে কিনা, নাও থাকতে পারে। শিক্ষক আমাদের একজন এই মৌরি দিল আফরোজ ডিপিএডও থাকতে পারে, ম্যাটারনিটি লিভে থাকতে পারে। এই অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখলে দেখতে পারবেন যে উপস্থিত, অনুপস্থিত, ডিপিএড, প্রশিক্ষণ, এমএড, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি, অন্যান্য ছুটি, অনুমোদিত, অনুপস্থিত, সাময়িক বরখাস্ত, বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণের ছুটি, অন্যান্য। আমরা যেটা হবে সেটাই দেবো। যদি উপস্থিত থাকে উপস্থিত দেবো, বা অন্য কোনো অপশন যদি তার ক্ষেত্রে প্রযোজ্য হয় আমরা সেটা এখানে দেবো। এরপরে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় অপশনগুলো আছে। ওই শিক্ষক সর্বশেষ, মানে এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, মানে সর্বস্ত এবং সম্প্রীতি, অর্থাৎ সর্বশেষ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তার যে আছে আমরা সেটাই এখানে দিয়ে দেব। দেওয়ার পরে শিক্ষকের জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখে ক্লিক দিলে আপনি অপশন পেয়ে যাবেন। সাল সিলেকশন করবেন, মাস সিলেকশন করে তারিখ সিলেকশন করবেন। তারপরে শিক্ষকের আপনার লিঙ্গ পুরুষ মহিলা যেটা আছে নাম দিলেন, যেমন দিল আফরোজ, মৌরি দিল আফরোজ, তাহলে তার মহিলা আমাদের এখানে দিতে হবে। এই অপশনটি আমাদের জন্য প্রযোজ্য, যেটা হলো উপজাতীয় ও নৃতাত্ত্বিক গোষ্ঠী, যেটা আমাদের যে আছে এখানে ক্লিক দিলে আমরা এই তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আর কি। তাহলে আমরা যাদের যে নামগুলো আছে, ধরনগুলো আছে এখানে জাতির, সেটা দিতে পারবো। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রযোজ্য নয় দিয়ে দেবো। এরপর আছে শিক্ষকের যোগদানের তারিখ। শিক্ষকের যোগদানের তারিখ যেটা আছে সেটা ঠিক একইভাবে জন্ম তারিখের মতো আপনি সিলেকশন করে যাবেন। এখানে ক্লিক দিলে আপনি সাল সিলেকশন করবেন, কত সাল, তারপরে হলো আপনি মাস সিলেকশন করবেন এখানে ক্লিক করে, তারপরে দেন আপনি ওই শিক্ষকের কোন তারিখে যোগদান সেটা সিলেকশন করলে হয়ে যাবে। তারপরে হলো এই কিছু স্কুল যেটা আছে, সব বিদ্যালয়ে নাই, যে কিছু কিছু বিদ্যালয়ে আমাদের আছে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করে থাকেন, সেই বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করব। যদি করে থাকে দেব হ্যাঁ, আর না করে থাকলে না, এটা দিয়ে দেব। এরপরে আছে শিক্ষকের শিক্ষাগত পেশাগত যোগ্যতা, স্বল্পমেয়াদী কিছু প্রশিক্ষণের অপশন আছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে থাকলে আমরা হ্যাঁ দেব অথবা না দেব। আমি যদি এখানে না দিই তাহলে তার প্রশিক্ষণের বিষয়ে দেওয়া যাবে না, প্রশিক্ষণগুলো কোন কোন বিষয় নিচে দেওয়া যাবে না। আর যদি হা দেই তাহলে আমরা প্রশিক্ষণ কোন বিষয়ে নিচ্ছি এই শিক্ষকের আমরা দিলাম হা। তার মানে এখানে দেখা যাচ্ছে এই শিক্ষক আইসিটি প্রশিক্ষণ নেয়নি, প্রাক প্রাথমিক নিয়েছেন। যেহেতু এই শিক্ষকের ধরন, এই পদের নামটি দেখেন, এটা একটু সামঞ্জস্যপূর্ণ কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। যে শিক্ষকের পদের নাম আমি দিচ্ছি প্রাক প্রাথমিক, সুতরাং এই শিক্ষক যদি প্রাক প্রাথমিকের শিক্ষক হয় তাহলে এই যে প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু সে প্রাক প্রাথমিক শিক্ষকের হা দেখানো হয়েছে। মার্কিং স্কিম করেছেন, কাপ প্রশিক্ষণ করেছেন কিনা, অন্যান্য আরো কোনো প্রশিক্ষণ করতে পারেন। এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী যে প্রশিক্ষণগুলো আছে, বিএড, সিএনএড, ডিপিএড, তাহলে সেই তথ্যগুলো আমরা এখানে পূরণ করে দেবো। বিএড থাকলে বিএড, ডিএড থাকলে ডিপিএড, এমএডও যদি করে থাকে তাও দেবো, অন্যান্য যা আছে তাই। তারপরে বলতেছে এখানে দেখেন বিগত 12 মাসে, অর্থাৎ 29/2/2020 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমরা কিন্তু 1 বছর, অর্থাৎ ফেব্রুয়ারি না, 20 সালের ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত সে কোন কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন আমরা সেই বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করব। যে বিষয়ভিত্তিক কোনো প্রশিক্ষণ নিয়েছেন, হ্যাঁ, যেমন দেখেন এখানে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ নিয়েছেন, অন্য কোনো বিষয় নেননি, কি আছে এখানে, আইসিটি নেয়নি, প্রাক প্রাথমিক নেননি, মার্কিং স্কিম নেননি, কাপ দলের প্রশিক্ষণ নেননি, অন্যান্য প্রশিক্ষণ নেননি। তারপরে এখানে এই ঘরটা কিন্তু সাধারণত আমরা পূরণ করতে চাই না, এটা এই শিক্ষকও করেনি, এবং আমার জানা মতে সাধারণত ফর্ম পূরণ করার সময় এই ঘরটাতে অনেক সময় একটু সময় লাগবে, কিন্তু শিক্ষকরা করতে চায় না। এখানে হলো যে বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য নিচের অংশটুকু নির্ণয় করুন। যদি বর্তমান যে ঠিকানা আছে এই শিক্ষকের, এটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু এই অংশটি মাস্ট পূরণ করে দিতে হবে। এখানেও আপনি ওই সিলেকশন করেই পূরণ করে যাবেন, আপনাকে কিছুই লিখতে হবে না, সব দেওয়া আছে। আপনি যদি এখানে বিভাগ সিলেকশন করেন তাহলে অটোমেটিকলি জেলা সিলেকশনের অপশনটা চলে আসবে। আপনি যদি জেলা সিলেকশন করে দেন তাহলে অটোমেটিকলি আপনার উপজেলা সিলেকশন করার অপশন চলে আসবে, আর উপজেলা সিলেকশন করে ইউনিয়ন চলে আসবে। ইউনিয়ন যদি আপনি সিলেকশন করে দেন এলাকা চলে আসবে, এলাকা যদি আপনি সিলেকশন করে দেন দেন গ্রাম চলে আসবে।
তখন আপনি এটা পূরণ করতে পারবেন। এরপরে আপনি এটা সংরক্ষণ করে দিবেন। আচ্ছা, এইভাবেই আমরা আবার দেখি শিক্ষকের তথ্যে এই জায়গায় আসছি। এই জায়গায় দেখেন কি বলছে যে শিক্ষকের তথ্যে এই জায়গায় যেটা পাচ্ছি আমরা, সেটা হলো যে ওই 4 জন শিক্ষকের শুধু আমরা এই মৌরি দিলে আপলোড যে ছিল তার নামের বানানটি কারেকশন করেছি, আর পুরো ফর্মটাতেই একজন নতুন শিক্ষক নিতে গেলেই এই তথ্যগুলো পূরণ করতে হবে। তো দেন আমরা এখন দেখি পরবর্তী পেজে কি আছে। এইখানে দেখেন, এখানে বলছে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের মেয়াদ। আপনার ওই বিদ্যালয়ে যদি কোনো পদ শূন্য থাকে তাহলে সেখানে নতুন শূন্য পদের তালিকাটি ক্লিক দিবেন। পদবি, আমার ওখানে 5 জন শিক্ষকের ছিল, একজন সহকারী শিক্ষকের পদ শূন্য আছে, আমি জানি বিষয়টা, দিলাম। এটা কতদিন ধরে, এটা মনে করেন যে আপনার মেয়াদ এখানে কিন্তু দিন দিয়ে দেওয়া আছে। তাহলে দিন দিতে গেলে আপনি আগে ধরলেন যে 6 দিন, কয় মাস, যে এটা হলো 8 মাস, বছর এটা 1 বছর, 1 বছর 8 মাস 6 দিন ধরে এই শিক্ষকটির পদ শূন্য আছে। মন্তব্যের কলামে আপনি দিবেন ওই পদটি কেন শূন্য হয়েছে, যে অবসরের কারণে আমার এই পদটি শূন্য আছে। দেন আমরা সংরক্ষণ করে দিব। সহকারী শিক্ষকের পদ শূন্য একটি আছে ওই বিদ্যালয়ে, 1 বছর 8 মাস 6 দিন, তার কারণটা হলো অবসরে ওই শিক্ষক গেছেন। আপনি এটা এডিটও করতে পারবেন। এরপরের ধাপে আমরা যাবো এখন। এবারেই আমরা আসছি আমাদের মূল কাজ। আসলে আমাদের যে ফর্মটা বা আমাদের যে কাজটির নাম হলো বার্ষিক বিদ্যালয় সুমারি। এই সুমারির কিছু পার্ট, মানে সংজ্ঞা শুরুতেই আপনারা দেখেছিলেন যে একটা বিদ্যালয়ের যাবতীয় তথ্য, মানে সব ধরনের তথ্যই কিন্তু আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। তার মধ্যে এতক্ষণ ধরে আমরা যে তথ্যগুলো দিলাম সেটা আমাদের বিদ্যালয়ের বেসিক তথ্য কিছু এবং কিছু শিক্ষকের তথ্য, এটাই পূরণ করছি। এখন আমরা দেব জরিপ, অর্থাৎ আমরা প্রতি বছরই কিন্তু বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার জরিপ করে থাকি। এই জরিপের তথ্যটি আমরা এখানে পূরণ করব। সেখানে জরিপের তথ্যটি পূরণ করলেই আমরা আমাদের পরবর্তী ধাপগুলো পূরণ করতে পারবো। জরিপের ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটি হলো যে এখানে এই উপরের যে লেখাটি আছে আপনারা একবার দেখবেন, আমি বোল্ড করে দিচ্ছি, যে জন্ম সাল ও বয়স ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। পরের লাইনটি আপনারা পড়বেন। আমি কিন্তু বারবার বলছি যে আপনার ফরমের এই বিষয়গুলো একটু পড়ে যাবেন, পড়লে পরে হয়তো বা আপনাদেরকে অনেক ধরনের সহযোগিতা পাবেন, আপনারা এই সফটওয়্যার থেকেই পাবেন। এখানে বলছে 2021 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখে প্রাক প্রাথমিক শ্রেণীর বিভিন্ন বয়সী শিক্ষার্থীর তথ্য দিন। 29 ফেব্রুয়ারি 2021 বয়স, এটাই আমাদের মানে পরিমাপ করে দিতে হবে। এখন হলেন যে আমাদের টোটাল এখানে স্টুডেন্টের সংখ্যা কত আছে সেটা দেখার বিষয় আগে না। আগে আমাদেরকে দেখতে হবে যে যদি একজন শিক্ষার্থী প্রাক প্রাথমিকে ভর্তি হয় তার বয়স কত হতে পারে। 4 বছরের ভর্তি হয়েছে, 5 বছরের শিক্ষার্থী আছে, না 6 বছরের আছে। এটা আপনারা এখানে বয়স ভিত্তিক যা আছে, একটা বিষয় এবার খুব সুন্দর সংযুক্ত করেছে, আমার খুবই ভালো লাগলো, যে নির্ধারিত বয়সের বাইরে। আমরা জানি সাধারণত 5+ বয়সের শিক্ষার্থীদের ক্লাস মানে প্রাক প্রাথমিক শিক্ষার্থী শ্রেণীতে ভর্তি হয়ে থাকে। যদি 2 বছর মধ্যে হয় সেখানে ক্ষেত্রে আমরা মানে এখনো করতে পারিনি যে 4 বছরের বয়স যেটা। তাহলে এই নির্ধারিত বয়সের বাইরে যদি কেউ হয়, অর্থাৎ 7-এর চেয়ে বেশি অথবা 4-এর চেয়ে কম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় দেবো। তাহলে আমরা ধরে নিলাম যে 5+, সেক্ষেত্রে আমার ওই বিদ্যালয়ে 10 জন বালক ছিল, 10 জন বালিকা ছিল, এই হলো বীজ। এই একই বয়সে নাও হতে পারে, এটা এরকম হতে পারে যে আমার এখানে 8 জন আছে, 8 জন অথবা 5 বছরের বালক, 8 জন 5 বছরের বালিকা থাকতে পারে, এবং 2 জন আপনার হলো কি বলে 6 বছরের থাকতে পারে, এবং 2 জন বালিকা আবার 7 বছরের আছে। জাস্ট এটা আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যখন জরিপ এলাকায় করেছেন যে সময়টিতে, তখন কিন্তু আপনারা এই ফর্মটা অবশ্যই পূরণ করে নিচ্ছেন। সেটা দেখেই পূরণ করবেন যে আসলে ক্লাস 1-এ আমার বিদ্যালয়ের ক্লাসমেট এলাকায় কত ধরনের স্টুডেন্ট, মানে কোন বয়সের কতজন স্টুডেন্ট সেখানে আছে। আমরা তাই যদি করি তাহলে আমরা এখানে 5 বছর যদি হয় তাহলে আমরা 5 বছরে দিলাম, 10, 20 বছর, মানে 20 জন স্টুডেন্ট আমার প্রাথমিক শ্রেণীতে আছে। এরপরে এই দিকে যেটা দেখবেন, এখানে বলছে যে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা। এখানে 2021 সালের ডিসেম্বর ও 2020 সালের ডিসেম্বর এবং 2021 সালের 29 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থী রেজিস্টার দেখে সঠিক তথ্য দিবে। মানে আমি বারবার বলছি যে আপনি এখানে কিন্তু এই যে সময়টা উল্লেখ করা আছে সেই সময়ের মধ্যে তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমার 20 সালের এক তথ্যটাও লাগবে। আমার 20 সালে সেখানে ছিল 16 জন স্টুডেন্ট, বালক 8 জন, বালিকা 8 জন, এবং 21 সালে এসে আমার বালক হচ্ছে 10 জন, বালিকা 10 জন। এর মধ্য থেকে
আপনার যদি 1-8 জন কোনো বিশেষ বা 2-4 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে, তাহলে আপনি এই জায়গায় সে তথ্যগুলো পূরণ করে দিবেন। এবং বিশেষ চাহিদা শিক্ষার্থী ধরনও দেওয়া আছে। যদি শারীরিক হয় তাহলে বালক বালিকা সেপারেশন করে দেওয়া আছে, দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে হলো ক্ষীণ শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী, অটিস্টিক, অন্যান্য। আমি আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানাচ্ছি যে এবারে যে আমাদের ফরমটি রয়েছে সেই ফরমটিতে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে বিষয়টা, এটা স্পেশালি প্রত্যেকটা ধাপেরই একটি করে ব্যাখ্যা দেওয়া আছে। আপনারা ফরম পূরণ করার সময় এই ব্যাখ্যাটি হয়তো কোশ্চেন জাগতে পারে যে কোনটা কোন ধরনের হবে। আপনার এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে কোনটা কোন ধরনের প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সেটা বলে দিচ্ছে। যেমন শারীরিক প্রতিবন্ধী এই সংজ্ঞা দিয়ে দিয়েছে। আমি কিন্তু বলতেছি যে আপনারা সুমারি ছকটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন যে এখানে প্রত্যেকটা ধরনের, এখানে শারীরিক, দৃষ্টি, শ্রবণ, এরকম যে ধরনগুলো আছে প্রত্যেকটারই আপনার ব্যাখ্যা দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে ফরমের মধ্যে। আমি একটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যদি শারীরিক, সাধারণত যে সকল শিশুর হাত পা, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা যে কোনো পড়ার বিকলাঙ্গ, হাত পা বিহীন কিংবা চলাচলে অসুবিধা হয়, এরূপ শিশুকে শারীরিক প্রতিবন্ধী বলতে হবে। আবার লাস্ট যে অপশনটা আছে আমি আরেকটি আলোচনা করব, সেটা হলো অন্যান্য। অন্যান্য বলতেছে যে অন্যান্য কাকে বলবে, যে উল্লেখিত 6 ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছাড়া, অর্থাৎ এখানে যে 6টি দেওয়া আছে এর বাইরেও আমার থাকতে পারে, অন্য কোনো ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে অন্যান্য শিক্ষার্থী বলা হবে। সুতরাং সংজ্ঞা কোনটা কোন ধরনের শিক্ষার্থী এখানে বলে দেওয়া আছে। আবার আমি যদি বলি যে 2020 সালে আমার প্রাক প্রাথমিকে 8 জন না 10 জন ছিল বালক, কিন্তু 2 জন বালক ওই শ্রেণীতে আবারও রয়েছে, তাহলে তাদের তথ্যটা আপনারা এই একই শ্রেণীতে পুনরাবৃত্তির যে তথ্যটা এখানে দিয়ে দেবেন। এখানে বলা হচ্ছে 2020 সালের কতজন 21 সালে প্রাক প্রাথমিক শ্রেণীতে অধ্যয়ন বা পুনরাবৃত্তি আছে রেজিস্টার দেখে তার তথ্যটি এখানে করবেন। এরপরে আপনি দেন তথ্যটা যাচাই করবেন। যাচাই করার পর আবার কিন্তু আপনার সামনে একটু ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে, এক নজরে দেখতে পারবেন যে আমরা কি দেখতে চাচ্ছি, যে যাচাই করার পরে আমাদের কাছে তথ্যটা যেটা আসছে এটা ঠিক আছে না ভুল আছে। যদি ভুল থাকে আপনি আবার পরিবর্তন করবেন, আর ঠিক থাকলে আপনি সংরক্ষণ করবেন। দেন আপনি সংরক্ষণ করলে পরবর্তী ধাপে যেতে পারবেন। আচ্ছা, এই জায়গায় আমরা আসছি। এই জায়গায় এসে আবার আমাদের প্রথম যে তথ্যটি যাচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে উপজাতীয় বা নিগোষ্ঠী শিক্ষার্থী। এখানে যদি একই রকম ভাবে দেখবেন চাকমা, মারমা, যত ধরনের উপজাতি আমাদের আছে, এই উপজাতিগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী আমাদের থাকে তাদের বালক বালিকা সেপারেশন করে এই তথ্যগুলো আমরা এখানে এন্ট্রি দেব। এই জায়গায় দেওয়ার পরে পরের যে অপশনটা আছে এখন হলো উপস্থিতির হার। এইটা বিষয়ে ইতিমধ্যেই শুরুতেই আমাদের কথা বলা হয়েছে যে যেহেতু বিদ্যালয় বন্ধ ছিল সে বিষয়ে কত % উপস্থিতির হার এটা আপনারা শুরুতেই শুনেছেন। সেক্ষেত্রে উপস্থিতির হারটা এখানে আপনারা পূরণ করে দিবেন, যে যত % উপস্থিতির হার আছে এই তথ্যটা পূরণ করে দিবেন। তারপরে পরে যেটা আছে যে আচ্ছা এই জায়গায় আমি আরেকটু কথা বলি। আপনি উপস্থিতির হারের ক্ষেত্রে এখানে দেখেন বলছে এপ্রিল 2020 এবং অক্টোবর 2020, অর্থাৎ এপ্রিল মাসের র্যান্ডমলি এপ্রিল মাসের আপনার উপস্থিতির হারটা কত ছিল সেটা দিতে হবে, এবং অক্টোবর 2020 সালের উপস্থিতির হার যত আছে সেটা আমাদের দিতে হবে। আর পরের যেটা অপশন আছে শ্রেণী বা শ্রেণীভিত্তিক শাখা বা সেকশনের সংখ্যা, এই জায়গায় আপনি দিবেন যে আপনার শ্রেণীতে 2টা শাখায় থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। আপনি এখানে সংখ্যাটা দিবেন, বালকের জন্য কটা আছে, বালিকার জন্য না যৌথ, সেক্ষেত্রে আপনি সেই সংখ্যাটা এখানে বসে দিবেন, দিয়ে তথ্য পুনঃযাচাই দিবেন। ঠিক একইভাবে তথ্য পুনঃযাচাই হয়ে যাবে। তথ্য পুনঃযাচাই হয়ে আপনি সংরক্ষণ করে দিবেন। তারপরে আমরা পরবর্তী ধাপে যাব। বাস, এখানে আবার দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে তথ্যটি দিলাম সেটি দিচ্ছি আমরা প্রাক প্রাথমিক শ্রেণী। আপনারা যদি ওই ফর্মটি সুন্দরভাবে দেখে থাকেন তাহলে একই রকম তথ্য আমরা 8ম শ্রেণী পর্যন্ত যদি কোনো বিদ্যালয় থাকে একই রকম দিতে হবে, আর যদি 5ম শ্রেণী পর্যন্ত থাকে ঠিক একটাই ফর্ম। এখানেও আপনার হলো ক্লাস 1-এর শিক্ষার্থী বয়স ভিত্তিক, আপনার কোন বয়সের কতজন আছে এই ছকের মধ্যে দিয়ে দিন। আমরা সাধারণত ক্লাস 1-এ 6+ ভর্তি হওয়ার কথা, তো 6+ যদি ভর্তি হয় আমরা সেখানে দিলাম। আর অন্য বর্ষ থাকতে পারে, কারণ আপনার 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে, 9ও থাকতে পারে, 10ও থাকতে পারে, 11ও থাকতে পারে, যা আছে আপনি সেটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পরে আপনি দেন এই ডান দিকে আবার শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যাতে যাবেন, যে আমার 20 সালে কত ছিল, 21 সালের শিক্ষার্থী কত, 21 সালের শিক্ষার্থী কত, 20 সালের শিক্ষার্থী কত। এই জায়গায় একটা বিষয় কিন্তু মনে রাখবেন যে আমি কিন্তু বারবার বলতেছি কিছু কিছু তথ্য আমরা 20 সালের নেব এই জরিপের ক্ষেত্রে, কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে মাস্ট বি আমাদের 21 সালের তথ্য লাগবে। আপনি এই জায়গায় এই ঘরে আপনি এই যে বয়স ভিত্তিক জন্মসাল ভিত্তিক যে শিক্ষার্থীর সংখ্যা
এইখানে কিন্তু তথ্য মাস্ট বি 2021 সালেরই দিতে হবে, এখানে কিন্তু 20 সালের তথ্য দিবেন না। আর এই জায়গায় এসে পরের যে মানে ইয়েটা আছে শ্রেণী ভিত্তিকের ক্ষেত্রে আপনি এখানে কিন্তু সাল দুটো আলাদা করে দেওয়া আছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার দেখবেন যে 21 সালের যে শিক্ষার্থী এখানে কিন্তু একটা ছোট্ট করে স্টার চিহ্ন লাল কালি দেওয়া আছে যাতে ভুল না হয়। সুতরাং এখানে 20 সালের শিক্ষার্থীকে আপনি দিয়ে দেবেন যে 20 সালের কতজন ছিল এবং 21 সালের কতজন ছিল, এটা আপনি দিয়ে দেবেন। একইভাবে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী যদি আপনার থাকে, বালক কত বালিকা কত কোন ধরনের প্রতিবন্ধী এটা এখানে দিবেন, এবং একই অবস্থায় আপনার পুনরাবৃত্তির যে সংখ্যাটা আছে সেটা এখানে দেওয়ার পরে আপনি আবার তথ্য যাচাই করবেন, তথ্য যাচাই করে আপনি আবার সংরক্ষণ দিবেন। এরপরে আপনি আবার পরবর্তী ধাপে যাবেন। তারপরে ঠিক আমি বলছি আবারও যে আপনি যদি প্রাক প্রাথমিকের একটি পাতা মানে একটি ক্লাসের যে ছকটি আছে সেই তথ্যটি যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন, দেন আপনি কিন্তু আর এই 7 ক্লাস মানে 8টি ক্লাস কিংবা 5টি ক্লাসের তথ্য অবশিষ্ট 4টি বা 5টি 7টি ক্লাসের তথ্য পূরণ করতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক এখানেও আপনি আপনার 21 সালের শিক্ষার্থীদের মধ্যে যদি উপজাতি তথ্য থাকে তাহলে আপনি এই জায়গায় পূরণ করে দিবেন। আর এইদিকে এসে আপনি ঠিক ওই এপ্রিল এবং অক্টোবর এই উপস্থিতির হারটা এখানে বসে দিবেন আপনি। তারপরে আবার ওই একইভাবে শাখার সংখ্যা, যদি শাখা থাকে কয়টি শাখা আছে সে তথ্যটি এখানে বসে দিবেন। বালকদের জন্য কয়টি, বালিকাদের জন্য কয়টি, না থাকলে যৌথ যদি থাকে সেটা দিয়ে দিবেন। আর এই জায়গায় একই অবস্থা যে আপনার 20 সালের যে শিক্ষার্থী ছিল তার মধ্যে কতজন এই জায়গায় পুনর্বৃত্তি হয়ে আছে, যে আবার ওই ক্লাসে আছে আপনি প্রমোশন দিতে পারেননি, এই সত্যটি এখানে বসে দিবেন, এবং সেটি বালক বালিকা অনুসারে। এই জায়গায় আরেকটি বিষয় আছে, আমি আবারও বলি আপনি যে একটি বিষয় দেখেন যে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে প্রথম শ্রেণীতে ভর্তি। আমরা কিন্তু প্রথম শ্রেণীতে স্টুডেন্ট এই জায়গায় দেখিয়েছি 20 জন, 10 বালক 10 বালিকা। এখানে এসে আপনি সেটা দেখবেন এই বিদ্যালয়ে সমাপ্ত, অর্থাৎ আপনার বিদ্যালয়ে কি সব সমাপ্ত করছে? 20 জন স্টুডেন্ট কিন্তু আমরা দেখিয়েছি। যদি করে থাকে তাহলে আপনি বালক বালিকা কতজন দিবেন, বা আপনার বিদ্যালয়ে কিন্তু অতজন শিক্ষার্থী ক্লাস 1-এ 20 জন আছে, তার 15 জন করতে পারে, 5 জন অন্য বিদ্যালয়েও করতে পারে, সেটা এটা দিবেন, অথবা 12 জন করতে পারে, সে তথ্যটি এখানে বালক বালিকা অনুযায়ী দিবেন। এর পরের যেটি অপশন আছে সরাসরি আমি আবারও পরিষ্কার করে দিচ্ছি এই বিষয়টাতে যে আমার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ক্লাস 1-এ বর্তমানে আছে। আমি এই ফর্মটি পূরণ করার সময় 20 জন শিক্ষার্থী দিচ্ছি, যে বালক আছে 10 জন, বালিকা আছে 10 জন। জাস্ট এই 10 জন 20 জন শিক্ষার্থীর মধ্যে আমার বিদ্যালয়ে ধরেন যে আমার বিদ্যালয়ে পড়ছে 12 জন, 6 জন বালক 6 জন বালিকা, অন্য বিদ্যালয়ে পড়ছে 3 জন বালক 3 জন বালিকা, তাহলে 12 আর 6 18, আরো স্টুডেন্ট বাকি আছে আমার 2 জন, একজন বালক এবং একজন বালিকা। সেক্ষেত্রে আমি এখানে ওই ধরে নিলাম যে 2 জন শিক্ষার্থী কোথাও পড়াশোনা করেনি, সরাসরি আমার স্কুলে ভর্তি করে দিচ্ছে, তাহলে সেটা এইভাবে পূরণ করে দিবেন। আর যদি আপনার বিদ্যালয়ে সম্পূর্ণটাই পড়ে থাকে তাহলে সম্পূর্ণটাই প্রথমে দিয়ে দিবেন। যদি অন্য বিদ্যালয়ে একজনও আপনার বিদ্যালয়ে প্রাকের ভর্তি পড়াইছেন আপনি প্রাকে, কিন্তু অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরকমও থাকতে পারে, সেক্ষেত্রে এই তথ্যটি এখানে দিবেন, দেন আপনি তথ্য যাচাই ক্লিক দিবেন। আচ্ছা, আমরা যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে আমি একটু দ্রুত বলে যাচ্ছি যে আবারও একইভাবে আপনি প্রথম মানে প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর যে তথ্যটি পূরণ করেছেন ঠিক এখানেও দ্বিতীয় শ্রেণীর তথ্যটি একইভাবে এই পেজগুলো পূরণ করে যাবেন। আর আপনি একটা পেজ যদি পূরণ করে না যান তাহলে আপনার কিন্তু এই উপরের দিকে যে দেখা যাচ্ছে আপনার এই যে লাল চিহ্ন, এটা শুরুতেই মামুন ভাই বলেছিলেন যে সবুজ বার হতে হবে, যদি সবুজ বার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ হবে না। তো তাই আমরা একটু দ্রুত যাবো। আপনারা যেহেতু প্রথমটা দেখেছেন এটাও দেখবেন। এখন হলো ক্লাস আমরা দ্বিতীয় শ্রেণীর তথ্য পূরণ করবো, যে সেখানে হয়তো বা 7 বা 8 ক্লাস শিক্ষার্থী আমাদের থাকতে পারে। এভাবে এখানে পরবর্তী বিষয়গুলো আমরা দেখতেছি, ঠিক একইভাবে পূরণ করবেন, একই তথ্য অধ্যয়নরত যদি কোনো পুনরাবৃত্তি থাকে আপনারা সেটা দিয়ে যাবেন, ঠিক একই পেজ, অর্থাৎ পেজগুলো আপনি প্রথম পেজটাতে যা দেখছেন তাই, এবং দ্রুত আপনি সেভ করে যাবেন, অথবা পরিমার্জন থাকলে পরিমার্জন করবেন। একই রকম তথ্য এখানেও উপজাতির তথ্য থাকবে, অথবা আপনার যদি উপজাতির কোন শ্রেণীভিত্তিক তথ্য থাকে যে কোন ধরনের উপজাতি আছে, বালক কত বালিকা কত, একইভাবে এখানে উপস্থিত হারটা দিয়ে দেবেন 2 মাসের যেটা দেওয়া আছে সেখানে। এটা দেওয়ার পরে আপনার এখানে শাখা কয়টি আছে সেটা দিবেন, দিয়ে আপনি দেন পরবর্তী পাতায় পুনঃযাচাইয়ে যান। পুনঃযাচাইয়ে যাওয়ার পরে আপনি তথ্যটি সংরক্ষণ করবেন, ভুল থাকলে আবার তথ্য পরিমার্জন করবেন। এভাবে আমরা এই পরবর্তী ধাপে ধাপে এগিয়ে যাব। এরপরে আমরা যেটা পাচ্ছি এটা হলো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর যদি শিক্ষার্থী আপনার কি অবস্থা আছে, আপনার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যদি 9 ক্লাস থাকে যতজন, 10 ক্লাস কতজন, আপনার সেটা এখানে দিয়ে যাবেন তথ্যটা।
একটা জিনিস আমি বলছিলাম শুরুতে, হয়তো আপনারা সেভাবে শুনছেন কিনা, আপনারা মাস্ট বি মনে রাখবেন যে এই যে বয়স ভিত্তিক শিক্ষার্থীর মোট সংখ্যা এবং এটা বালক বালিকা সেপারেশন যত হতে হবে, 21 সালের শিক্ষার্থীর মোট সংখ্যা বালক বালিকা একই রকম হতে হবে। যদি আলাদা হয় তাহলে তথ্যে ভুল থাকবে, এবং আলাদা হওয়ার কিন্তু এই ছক অনুযায়ী কোনো সুযোগ নেই, এটা একটু মাথায় রাখবেন। জি স্যার, এরপরে আপনার সাথে স্যার একটু অ্যাড করি, যেখানে তথ্য কিন্তু সব সেভ হয়ে যাবে, বাট পরবর্তী সর্বশেষ আপনার এই শ্রেণীতে লাল চিহ্ন এসে যাবে। তো এই স্যার যেটা বললেন যে এই শিক্ষার্থীর সাথে আমাদের যে চলমান শিক্ষার্থী 2021 সালের যে শিক্ষার্থী, এখানে যদি আমাদের যে এখানে যেমন 20 রয়েছে, এখানে যদি 10, এখানে যদি কোনোভাবে 11 হয়, তাহলে কোনোভাবে এটা মিলবে না। তখন পরবর্তীতে হয়তো সেভ নিবে, কিন্তু পরবর্তীতে লাল চিহ্নিত দেখাবে। আমার মনে হয় পূরণ করে ওরকম একটা দেখাই দিব আমাদেরকে, তাহলে আরো পরিষ্কার হবে। এখন হয়তো বা বুঝতে পারবে না, যখন আপনি পূরণ করার পরে একটা জায়গায় কম বেশি করবেন তখন ওই সবুজ বাড়তি আসবে না, লাল বার আসবে। এটা আমাদেরকে আমরা দেখাবো, কারণ এই জায়গাটাই স্যার অনেকের ভুল হয়ে যায় স্যার। এইটাই ভুলের বিষয়, ওইটাই কিন্তু অনেকের ভুল হয়ে যায়। জি স্যার, আমরা সেভ করব। ঠিক একইভাবে আপনারা আবার তৃতীয় শ্রেণীর এই উপজাতির যে তথ্যটি আছে, অর্থাৎ আদিবাসী এবং উপজাতি নৃগোষ্ঠী তাদের দিবেন, এখানে উপস্থিতির হারটা বসে দিবেন। তারপরে আপনার শাখার সংখ্যাটা বসাই দিয়ে আপনি পরবর্তী পেজে যাবেন। আমরা এবার চতুর্থ শ্রেণীর একই রকম, আপনার আসলে প্রথমে একটা পেজ যেরকম আছে সবগুলো পেজ কিন্তু একই রকম। এইখানে এসে আপনার চতুর্থ শ্রেণীর কতজন স্টুডেন্ট আছে, কোন বয়সে, আবারও একইভাবে এই তথ্যটি দিবেন। দেওয়ার পরে আপনি কোন বয়সের কতজন আছে সেটা দেওয়ার পর 21 এবং 20 এবং 21 সালের যে শিক্ষার্থী আছে সেটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি আবার বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী থাকলে এখানে সংখ্যা বসাই দিবেন, অথবা একই শ্রেণীতে পুনরাবৃত্তি যদি থাকে সেটা দিবেন। তথ্য পরিমার্জন যদি থাকে পরিমার্জন করবেন, না হলে সংরক্ষণ করবেন। এরপরে যেটা আছে আবার ওই উপজাতির তথ্যটি দিবেন, অথবা এখানে যদি না থাকে তাহলে আমরা আমাদের এই উপস্থিতির হারটা দিয়ে যাব। তারপরের ধাপে যাব। সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং যারা আমার সাথে সংযুক্ত আছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমি তাদেরকে আবারও আপনাদের জ্ঞাতার্থে বলছি যে এখানে তথ্য যেটি পূরণ করা হচ্ছে এটি আপনাদের একটা পাতা, অর্থাৎ প্রথম একটা শ্রেণীর যে তথ্যটি আছে সেটা যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন, ওইটাই বেস ধরে আপনি পরবর্তী শ্রেণীর সঠিকভাবে পূরণ করবেন। আরো একটি বিষয় বলতেছি, আমি কয়েকবার বললাম যে উপরের যে লেখাগুলো আছে প্রত্যেকটা ফর্ম ছক পূরণ করার সময় উপরের লেখাটুকু একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে হয়তো বা আমাদের কোনো ধরনের এই সমস্যা হবে না। আবারও আমরা বয়সভিত্তিক পঞ্চম শ্রেণীতে বয়সভিত্তিক শিক্ষার্থী দেব, তারপরে সাল ভিত্তিক শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যাটা দেব, উপজাতি আপনার বিশেষ চাহিদা সম্পন্ন অথবা পুনর্বৃত্তি যদি থাকে সেটা দেব। দেওয়ার পরে আমরা তথ্য যাচাই করব। তথ্য যাচাই করার পরে আমরা তথ্য সংরক্ষণ করব। ঠিক পরবর্তী পেজগুলোতে আমাদের এখানে আবারও আমাদের উপজাতি এবং নৃতত্ত্ব গোষ্ঠীর যদি কোনো তথ্য থাকে দেব, আর যদি না থাকে তাহলে আমরা আমাদের উপস্থিতির যে পার্সেন্টেজটা 2 মাসের সেটা দেব। আচ্ছা, একটা বিষয় দেখেন, আপনি এখানে কিন্তু পার্সেন্টেজ বলা আছে, এই যে ভালো একটা বিষয় গোয়ার পার্সেন্টেজ, এই জায়গায় কিন্তু আপনি কখনোই 100 বেশি দিতে পারবেন না। আমি ভুলবশত যদি আপনি ধরেন যে এখানে আমি 111 দেব, আপনি পরবর্তী স্টেজে যেতে পারবেন না। সতর্কতা করতেছে, আপনার প্রদানকৃত শতকরা হারের মান 100 বেশি হতে পারে না, সুতরাং এটা কিন্তু নিবে না। আচ্ছা, এই জায়গায় একটি কথা আছে, আমরা কিন্তু এখন দেখেন ষষ্ঠ শ্রেণীর পাতায় রয়েছি, এই জায়গায় আমি কোনো কাজ করতে পারতেছি না। কারণ হলো এই বিদ্যালয়ের যে মৌলিক তথ্য আমি দিয়েছি সেখানে কিন্তু দিয়েছিলাম যে আমার বিদ্যালয়ের পাঠদান করা হয় প্রাথমিক শ্রেণী থেকে আপনার হলো পঞ্চম শ্রেণী পর্যন্ত। সুতরাং ষষ্ঠ শ্রেণীতে কোনো পাঠদান বা সপ্তম অষ্টম শ্রেণীতে করা হয় না। যদি ওটা করতে যাই তাহলে বিদ্যালয়ের আমার বিদ্যালয়ের যে মূল যে কাজটি করেছি আমরা, এই যে সাধারণ তথ্যাবলী, এই জায়গায় ঢুকে আমাকে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত যদি হা করে দেই তখন আমরা এই জায়গায় কাজ করতে পারবো। আমি মার্কিং করতেছি, এই লাইনটা আপনারা একটু পরে দেখেন। এই বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পাঠদান করা হয় না, বিধায় এই ফরমটি প্রযোজ্য নয়। অনুগ্রহপূর্বক ঘরসমূহে শূন্য দেওয়া আছে অবস্থায়
ফর্মটি সংরক্ষণ করুন। অর্থাৎ তারা শূন্য দিয়ে দিছে, আমাদের কাজ হলো শুধু সংরক্ষণ করা। প্রত্যেকটা কথা আমাদের শুধু সংরক্ষণ করে যেতে হবে। একটু সময় লাগবে, কারণ হলো যে এখন সর্বশেষ এই পাতাটা সেভ হয়ে গেলেই আমরা কিন্তু দেন আমাদের যে বারটা আছে এটা সবুজ বার অথবা আমাদের রেড বারেই থাকবে কিনা এই জিনিসটা দেখতে পারবো। শেষের এই পাতাটা সংরক্ষণ করতে গিয়ে টোটাল যে তথ্যটিকে আমরা দিচ্ছি পুরোটাই কিন্তু সংরক্ষণ করে নিচ্ছে। এই ক্ষেত্রে একটু এখন দেখেন, এই যে আমরা সবুজ কি বলছে যে লাল চিহ্ন, অর্থাৎ আমার 100% হয়েছে কিন্তু লাল চিহ্ন আছে। এক্ষেত্রে আমরা দেখব আমি কোন জায়গায় আপনার ভুলটা আছে, কিভাবে ভুলটা আছে। এটা যতক্ষণ পর্যন্ত সবুজ চিহ্ন আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার ফর্ম 100% পূরণ হবে না। এখন কিন্তু আপনি সাবমিট করলে ওখানে লাল সাবমিট হয়ে গেছে কিন্তু লাল চিহ্ন আছে, যে সমস্যাটার কথা কিছুক্ষণ আগে মামুন ভাই বলেছিলেন। তো আমরা দেখি, আমরা এক নজরেই দেখতে পারবো কোন জায়গায় সমস্যা আছে এবং সেটিও আমরা সমাধান করতে পারবো। তো আমরা একটু দেখি কোথায় সমস্যা। এই যে সমস্যা এখানে দেখেন যে আসবাবপত্র, এসএমসি মিটিং, পিটিএ সংক্রান্ত বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা, এই জায়গায় আমার সমস্যা আছে। আর কোথায় আছে? আর কোথাও সমস্যা দেখা যাচ্ছে। তাহলে সরাসরি আমরা ওই জায়গায় যাব যে আমাদের এই জায়গায় কি সমস্যা ছিল আর আমরা কি করে আছি, আমাদের কেন এই তথ্যটি 100% সঠিক হইল না। দেখেন যে এই আমরা কিন্তু আপনাদেরকে বলছিলাম যে প্রথমেই আমরা যেটা করেছি, আমাদের বিদ্যালয়ে কিন্তু নলকূপের সংখ্যা, পানীয় জলের ব্যবস্থা আমরা কিন্তু 2টা করেছিলাম। আমি কিন্তু একটা আপনাদেরকে প্রথমের দিকে ছিল আর একটা করে দেখিয়েছি। তারপর আমরা এটা একটু দেখি তথ্যটা সম্পাদন করে যে এখানে আমাদের কোনো তথ্য ভুল আছে কি। দেখেন আমার তথ্য ভুল আছে কি, নলকূপ পানির উৎস নলকূপ বর্তমান অবস্থা মোটামুটি, মেরামতযোগ্য হ্যাঁ, নলকূপের ক্ষেত্রে আর্সেনিক মুক্ত, তারপরে হলো নির্মাণের ক্ষেত্রে প্রকল্প অন্যান্য, ইকোলাই টেস্ট করা না, লবণাক্ততা আয়রন এই জায়গায় দেখেন আমরা কিন্তু কিছু দেইনি। এই জায়গায় যদি এই ঘরটি আমরা পূরণ করে দেইনি, আমরা দিলাম না, দিয়ে আমরা দেন সেভ করে দিব। সেভ করে দিয়ে আমরা পরবর্তী ধাপে যাব। দেখেন আমাদের কিন্তু 100% সবুজ হয়ে গেছে। তার মানে আমরা যে তথ্যগুলো এতক্ষণ পর্যন্ত এখানে উপস্থাপন করেছি এই জায়গায় আমাদের কোনো ভুল ছিল না। একটি ভুল ছিল, সেটিও আমাদের এই সফটওয়্যার দেখিয়ে দিয়েছে যে আপনার অমুক জায়গায় তথ্য আছে। আপনারা যে আমাদের যে ভুলটা হয় সেটা ধরেন যে এই যে দ্বিতীয় শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, আমরা দ্বিতীয় শ্রেণীতে যাচ্ছি। আবার এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে 10 জন বালক ছিল, আমার 10 জন বালিকা ছিল। এটা কিন্তু বয়স ভিত্তিক আমি দেখাইছি। আপনি যদি 21 সালে এসে এখানে 11 জন দেখিয়ে যান, কোনো সমস্যা নাই, যে আমরা এখানে 11 এবং 10 করলাম, অর্থাৎ 21 জন করছি, জরিপ করলাম 20, ভর্তি দেখিয়েছি 21। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা এই যে ফর্ম সংক্রান্ত তথ্য, এখানেও আপনি ফর্ম পূরণের অবস্থাটা দেখতে পারবেন। এই জায়গায় দেখতে, এখান থেকে ফর্ম মুদ্রণও করতে পারবেন, সুমারির তথ্যটি ডাউনলোড করতে পারবেন, অথবা সুমারির তথ্য পূরণের অবস্থাটিও দেখতে পারবেন। দেখেন আমাদের কিন্তু আবার লাল হয়ে গেছে। তার একটি কারণ যে আমি যত জরিপ দিছি, আমি ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা বয়স অনুযায়ী যত দিছি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা তার চেয়ে বেশি দিছি। সুতরাং এটা করলেই এই সমস্যাটার কথাই আমাদের আরেকজন প্রশিক্ষক যিনি আছেন সাইদুর রহমান টুটুল, উনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বলিয়েছেন। সুতরাং এখানে যদি আমি আবারও 10 করে দিয়ে সেভ করে দিই, তাহলে আমাদের আর ওই লাল বারটা থাকবে না, পুরোটাই সবুজ হয়ে আসবে। এই হলো অবস্থা। এটা হওয়ার পরে আপনি ফর্মটি ডাউনলোড করবেন। এইখান থেকে সুমারি তথ্য, এই যে সুমারি তথ্য, বিদ্যালয় সুমারি তথ্য মুদ্রণে যাবেন, মুদ্রণে ক্লিক দিলেই সরাসরি আপনি ডাউনলোডের একটা অপশন পাবেন। এই এখানে এই আপনার তথ্য 100% সঠিক আছে, আপনি এখান থেকে তথ্যটি মুদ্রণ ডাউনলোড করে নেবেন। এখানে একটি জিনিস উল্লেখ করা আছে, আপনারা দেখবেন, বিদ্যালয় সুমারি 2021-এর সামগ্রিক তথ্য পূরণের সংক্রান্ত বিদ্যালয়ের সুমারি তথ্য মুদ্রণ মেনুতে বার্ষিক বিদ্যালয়ের তথ্য সফটটি ডাউনলোড করুন। লক্ষণীয় যে প্রদর্শিত সকল ফর্মের অবস্থা সবুজ না হলে মুদ্রণ পাতায় ডাউনলোড বা মুদ্রণ বাটনটি প্রদর্শিত হবে। এই যে আমাদের ফর্ম পিডিএফ আকারে চলে আসছে, আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোডের পরে আপনাদের ফর্মটি ডাউনলোড, এরপরে যদি আমরা ফর্মটি ওপেন করি তাহলে আমাদের কি তথ্য আছে পুরো বিদ্যালয়ের তথ্যটি আমরা একটা পিডিএফ আকারে পেয়ে যাব। এই ছিল আমাদের, আমরা নীলফামারী সদর উপজেলার
বাবরিজার ক্লাস্টারের একটি স্কুলের তথ্য, বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জায়গায় আপনারা 16 পাতার একটা ফরম্যাটে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। এখানে একটা লক্ষণীয় বিষয়, আপনি দেখবেন প্রত্যেকটা পাতায় শ্রেণীভিত্তিক লেখা আছে, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, নাম, মোবাইল নাম্বার, এটা স্বাক্ষর দিবে এবং নাম আপনি এখানে শিক্ষকদের তথ্য যেটা আছে এক নজরে দেখতে পারবেন। এবং শেষে গিয়ে এই পাতাটা একটু আমাদের কাজ আছে, সে যেটা বললাম, এই পাতাটি কি করবেন, আপনি হলো প্রধান শিক্ষক স্বাক্ষর দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তার সিল দিবেন, সভাপতি এসএমসি যিনি আছেন ওনার মোবাইল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর, সিল দিবেন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার যারা আছেন ওনাদের মোবাইল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, স্বাক্ষর দিবেন। দেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটা স্বাক্ষর দেওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্যানেলে ঢুকে এই বিদ্যালয়টির তথ্য সঠিক থাকে দেন তিনি অনুমোদন করবেন।